স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন জি9 এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, আছেন কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার ডাক্তার রাকিব আল হাসান। আমার হাতে বামে আছেন সিপিবির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডাক্তার সাজেদুল হক রুবেল, আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় বিতর্কে সংবিধান সংস্কার পরিষদ। আলোচনা শুরু করতে চাই এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার আপনাকে দিয়ে, যে বিষয়টাকে আজকে বিষয়বস্তু রেখেছে বিতর্কে সংবিধান সংস্কার পরিষদ। আজকেও সংসদে উত্তাপ ছিল এই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে। সরকারি দল বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলছেন যে জুলাই সনদ যে বাস্তবায়ন এবং এই বিষয়গুলো নিয়ে আসলে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে। বিরোধী পক্ষ থেকে এক ধরনের আন্দোলনের রাজপথে নামার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আসলে আবার কেন এই বিতর্কে সংবিধান সংস্কার পরিষদ? আপনাকে ধন্যবাদ। এটা বিতর্ক যে হচ্ছে এটার দায়িত্ব সরকারকে নিতে হবে, বিশেষত আরও স্পেসিফিকভাবে বলে সালাউদ্দিন ভাইকে নিতে হবে। উনি এখানে স্পষ্টত, আজকেই এটা সোশ্যাল মিডিয়ায় আমরা আবার তুলনাগুলো দেখতে পাচ্ছি, যে স্পষ্টত আসলে নির্বাচনের আগে যখন জাতীয় ঐক্যমত্য কমিশন ছিল তখন ওনার যে বক্তব্য আর আজকে ওনার যে বক্তব্য, এটা হচ্ছে 180 ডিগ্রি বিপরীতমুখী। এবং আমার কাছে একটু অবাক লাগলো, আজকে প্রথমে বিরোধী দলীয় নেতা তিনি পয়েন্ট অফ অর্ডারে আসলে প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, কারণ সংসদে যে অধিবেশন বসেছে এটা আসলে প্রধানমন্ত্রী লিখিত পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতিকে, তারপর রাষ্ট্রপতি অধিবেশন ডেকেছে, এটাই রেওয়াজ। এখন সংস্কার পরিষদে একই জিনিস হওয়ার কথা, যে রাষ্ট্রপতি অধিবেশন ডাকবেন প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে, কারণ সংস্কার পরিষদের ক্ষেত্রে বলা আছে সংসদের মতো অনুরূপভাবেই ঘটনাটা ঘটবে। তো সেইটা যেহেতু হচ্ছে না, সংস্কার পরিষদের যেহেতু বিএনপি শপথই নেয় নাই, অধিবেশন ডাকা তো পরের বিষয়, সেইটা বিষয়ে বিরোধী দলের নেতা তিনি প্রধানমন্ত্রীকে আসলে অ্যাড্রেস করেই কথাটা বলেছেন, আমি যতটুকু দেখলাম, এবং সেটাই স্বাভাবিক। কিন্তু উত্তর করলেন আসলে স্বরাষ্ট্রমন্ত্রী। এখন তিনি আবার আইনমন্ত্রীও না, কিন্তু যেটা বোঝা গেল যে পুরো জিনিসটা এই সংবিধান, আইন কিংবা এই সংস্কার পুরো রাজনীতিতে আসলে সালাউদ্দিন ভাই করবেন। তারেক রহমান সাহেব এটার কোনো উত্তর দেবেন না, তিনি নিজের হাতে নিজে পানি খাবেন, তিনি হেঁটে হেঁটে যাবেন, সাধারণ চেয়ারে বসবেন, কিন্তু এই সমস্ত রাজনৈতিক প্রশ্নে তিনি কোনো টু শব্দ করবেন না, এটাই আমরা বুঝতে পারলাম। কিন্তু আমরা তো প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে চাই রাজনৈতিক বক্তব্য, বিএনপির রাজনৈতিক পজিশন প্রধানমন্ত্রী বলবেন, যিনি প্রধানমন্ত্রী তিনি বলবেন, এবং তিনি আসলে এটার জন্য অ্যাকাউন্টেবল, মানে তাকে এটা উত্তর দিতে হবে, কিন্তু উত্তর দিল আরেকজন। এবং সেখানে তিনি কী বলেছেন, একেবারে জলজ্যান্ত মিথ্যা কথা বলেছেন, যেটা তিনি এর আগে নিজে যে বক্তব্য দিয়েছেন সেটার বিপরীতমুখী বক্তব্য আজকে দিয়েছেন সালাউদ্দিন ভাই। আপনি যদি বলেন, আমাকে অনুমতি দেন, আমি দরকার হলে উনি কী বলেছেন কমিশনে সেটা এখানে বাজিয়ে শোনাবো। সেখানে তিনি কী বলেছেন, তিনি বলেছেন গণভোট হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতার রায়, সুতরাং এটা আগামী সংসদের উপর এটা বাধ্যবাধকতা থাকবে এটা বাস্তবায়ন করার জন্য। আমি রেফারেন্স দিয়ে দিই 2024 সালের আপনার অক্টোবরের কথা, এটা তার 25 সালে কমিশনের 25 সালের 5 অক্টোবর ঐক্যমত্য কমিশনের আমি নিজে ছিলাম, এবং তার আজকে যে বক্তব্যটা ভাইরাল হয়েছে সেটা আমাকে অ্যাড্রেস করি, মানে আমার একটা প্রশ্নের বা একটা মন্তব্যের পরে তিনি যেহেতু শেষে কথা বলতেন, তিনি তখন আমাকে এবং শিশির মনিরকে রেসপন্স করেই কথাটা বলেছেন। সেখানে বলেছেন যে এটা গণভোট মানে হচ্ছে আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদে বলা আছে যে জনগণ হলো রাষ্ট্রের মালিক, সুতরাং সার্বভৌম ক্ষমতাটা তার কাছে, এবং গণভোট হচ্ছে সেটার একটা এক্সপ্রেশন। ফলে সেখান থেকে জনগণ যে সিদ্ধান্তটা দেবে এটা আসলে পরবর্তী সংসদ সদস্যরা পালন করতে বাধ্য, কারণ কমিশনের প্রশ্নটা উঠেছিল যে যদি তারা করতে না চায় তখন কী হবে। এটা হলো কনটেক্সট। এবং প্রথম আলো, সমকাল, বাংলাদেশ টেলিভিশন, এই সমস্ত মানে একেবারে প্রতিষ্ঠিত মিডিয়ায় কিন্তু এই জিনিসগুলো আমরা এখন জানি এগুলোর মাধ্যমে। কিন্তু আজকে উনি কী বলছেন, আজকে বলছেন সংবিধান সংস্কার পরিষদ এটা তো সংবিধানে নাই। তো এটা তো ভাই আওয়ামী লীগের ভাষা। আওয়ামী লীগ বলতো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই, তো আমরা নির্বাচনকালীন সরকার ব্যবস্থার কোনো বিধান নাই, সুতরাং আমরা সংবিধানের বাইরে যেতে পারবো না। এই যে যান্ত্রিকভাবে সংবিধানটাকে সামনে নিয়ে আসা আপনার পলিটিক্যাল স্বার্থে, এটা তো আওয়ামী লীগের রাজনীতি, এটা বিএনপির এটা করা উচিত। তাহলে এই সংকটের কি এখন রাজপথেই সমাধান হবে? সেটা দেখা যাবে। ধরেন অনেক দিন পর্যন্ত আওয়ামী লীগ কটাক্ষ করেছে না, কি মানে যেটা যৌক্তিক, যেটা এমনি হওয়ার কথা, সেটা ওবায়দুল কাদের কীভাবে বলতেন যে কোথায় পারলেন না তো রাজপথে আসলেন না, তো এভাবেই তো বলতেন। আর বিএনপিও দুদিন পরে এই ভাষাতেই কথা বলবে যে কোথায় আপনারা তো আদায় করতে পারলেন না। তো আমরা তো ভাই গণভোটের মধ্য দিয়ে এটা জনগণ অলরেডি এটার ব্যাপারে রায় দিয়েছে, তারপর আবার এটা জোর করে আদায় করতে হবে কেন? তবু যদি রাজপথে যেতে হয় সেটা বিরোধী দলগুলো গণতান্ত্রিক পদ্ধতি মেনে কী করা সেটা করবে। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে সংবিধান সংস্কার পরিষদ নাই, তিনি এই কথাটা যে বললেন সংবিধানে, এটা থাকার কোনো কথা না তো সংবিধান সংস্কার পরিষদ, কারণ এই পরিষদটা বসবেই সংবিধানের মৌলিক কিছু পরিবর্তন করার জন্য। তার মধ্যে বিএনপির 31 দফায় যে উচ্চকক্ষের কথা আছে সেই জিনিসটাও আছে।
বিএনপি যে তার 31 হবে উচ্চকক্ষ আসনের ভিত্তিতে হবে নাকি পিয়ারের ভিত্তিতে হবে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু উচ্চকক্ষ, দি ভেরি আইডিয়া অফ আপার চেম্বার, এটা তো আপনার উচ্চকক্ষ নিয়ে তো কোনো বিতর্ক আচ্ছা, তাহলে না উচ্চকক্ষ যে আমি বলছি যে উচ্চকক্ষটা যে আপনি করবেন, এই পরিবর্তনটা সংবিধান আনবেন, একটা মৌলিক পরিবর্তন, এটা তো সংবিধান সংস্কার পরিষদে করতে হবে। তো সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে থাকবে কিভাবে? এটা কাজই তো হচ্ছে সংবিধানকে পরিবর্তন করা। আচ্ছা, এখন এটা নাই, এটা আপনি যে বলছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদ তো গণভোট কর্তৃক অনুমোদিত। আপনি তো গণভোটকে বলে এসছেন, তারেক রহমান সাহেব তো নির্বাচনের গণভোটের পক্ষে হ্যাঁ ক্যাম্পেইন, হ্যাঁ ভোট চেয়ে তিনি তো আসলে নিজের দিকে সংস্কারের ভোটগুলো এনেছেন। আনার পরে বিএনপি এখন এটার সাথে প্রতারণা করার কি কারণ? তাদের তো 2/3 তো সংসদে যেমন আছে তাদের তো ওখানেও থাকবে, কিন্তু তারা এটা করে আসলে বাংলাদেশের যে মৌলিক পরিবর্তন, সংস্কারের যে পরিবর্তন, এগুলোর একটা বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এইটা কিন্তু ঐতিহাসিকভাবে বিএনপির এই ক্যারেক্টারটা আছে। তারা 91 সালে একই কাজ করেছিল। তারা এই জায়গাটা আবার এক সেকেন্ড, তারা 3 জোটের রূপরেখা ওইটা বাস্তবায়ন করে নাই, যেটা তারা একটা সিগনেটরি ছিল। তারা শাহাবুদ্দিন সরকারের 29টা টাস্ক ফোর্স, এটা পরবর্তী সরকার একটা জিনিসও বাস্তবায়ন করে নাই। ফলে বিএনপির এই যে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে তার ঐতিহাসিকভাবেই তার এই লেগাসিটা আছে, এটা বলা ছাড়া পরে আরো বিস্তারিত আলোচনায় আসবো। জিনাইনের সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, যে বিএনপি এখন প্রতারণা করছে 180 ডিগ্রি, একেবারে বিপরীতমুখী অবস্থান, আপনি কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। আলোচনায় যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আসলে এই এখন যে বিতর্ক উঠেছে সংবিধান সংস্কার নিয়ে, জুলাই সনদ নিয়ে, সব নিয়ে, এটা একটা রাজনৈতিক সমস্যা। এই রাজনৈতিক সমস্যার সমাধানটা রাজনৈতিক আলোচনা এবং সমঝোতার ভিত্তিতেই হতে হবে। এইটা আমি দেখি সমাধানের একটা উপায় আসতে পারে, যদি রাজনৈতিক সব পক্ষ সংসদে বা বাইরে আলোচনায় আসে, যে ইন্টারিম গভর্নমেন্ট যে কথাটা বলেছিল যে ঐকমত্য কমিশনের সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে সেটাই গণভোটে যাবে, সেটাই জুলাই সনদে যাবে এবং তার ভিত্তিতে ভবিষ্যৎ সংস্কার হবে, এবং যে বিষয়গুলো একমত নয় সেগুলো রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইস্তেহার দেবে। বিএনপির পজিশনে তাই ছিল, প্রধান উপদেষ্টা তাই বলেছেন, ঐকমত্য কমিশনের ডক্টর আলী রিয়াজ সাহেব তিনিও তাই বলেছেন, সংবাদ মাধ্যমে এসেছে, এখনও সার্চ দিলে পাবেন। সেই জায়গায় ফিরে গেলে একটা সমঝোতার জায়গা তৈরি হতে পারে। মূলত ওই জায়গা থেকে সরে গিয়ে সরকার এবং সরকারের সঙ্গে সুর মিলিয়ে কথা বলা জামায়াত ইসলাম এবং এনসিপি বিএনপির জন্য এমন একটা স্পর্শকাতর পরিস্থিতি তৈরি করলো যে বিএনপি যদি ওইখানে স্বাক্ষর না করে তাহলে বিএনপি সংস্কার বিরোধী তকমাটা স্থায়ীভাবে লাগিয়ে দেয়। তখন জুলাই সনদে জুলাই সনদে স্বাক্ষর না করলে তকমাটা লেগে যায়। অথচ বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের প্রবক্তা রাজনৈতিক দল হিসেবে যদি ধরেন, সেটা বিএনপি ম্যাসিভ আকারে উপস্থাপন সবার আগে করেছে। সে ম্যাডাম খালেদা জিয়ার সময় 2016 সালে ভিশন 2030, কিংবা এই পরবর্তীতে এসে আপনার এই যে 31 দফা, প্রথমে তো এটা 27 দফা ছিল, পরে 31 দফা করলো সম্ভাবনা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা। সংস্কার শব্দটা একটা যুক্তবর্ণ তো একটু কঠিন বানান। আমার ধারণা বিএনপি যখন এই সংস্কার পুস্তক আকারে উপস্থাপন করে এবং জাতির সামনে লিখিত আকারে তুলে ধরে 31 দফা, তখন এইসব রাজনৈতিক দলের অনেক নেতা এই যুক্তবর্ণের কঠিন বানানটা, সংস্কার বানানটাও পারত না। আমার ধারণা এটা হতে পারে। সেই বিএনপিকে তারা তকমা লাগিয়ে দিল সংস্কার বিরোধী বিএনপি। বিএনপি বেসিক্যালি সংস্কারের পক্ষে, কিন্তু তাদের উপর ইন্টারিম গভর্নমেন্টের বিশেষ একটা গোষ্ঠী এবং এই রাজনৈতিক দল জামায়াত এবং এনসিপির চাপিয়ে দেওয়া সংস্কার বিএনপি মানতে বাধ্য নয়। সেই কারণে বিএনপি ওইখানে কৌশলগত কারণে স্বাক্ষর করতে বাধ্য হয়েছে পরিস্থিতির কারণে। কিন্তু তারা নির্বাচনী ইস্তেহারে এবং প্রচারণায় তারা বলেছে যেসব জায়গায় তাদের নোট অফ ডিসেন্ট ছিল এগুলা তারা মানবে না। কিন্তু এখন যদি তারা এই সংস্কার বাস্তবায়ন পরিষদের এইটাকে এন্ডোর্স করে, আবার ওই জুলাই সনদে গণভোট সবকিছুকে তারা যদি এক কথায় এগ্রি করে যায়, তাহলে তাদের যে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো সহ একটা প্যাকেজ এগ্রি করতে হচ্ছে। এখন এই প্যাকেজ থেকে আপনি জামাতের নোট অফ ডিসেন্ট যেখানে ছিল যদি সেটা সন্নিবেশিত হয়ে থাকে বাদ দেন, এনসিপির যেটা নোট অফ ডিসেন্ট ছিল সন্নিবেশিত হয়ে থাকে এমন কোনো প্রস্তাব বাদ দেন, বিএনপির যেগুলো ছিল বাদ দেন, বাকি যেই অংশটা আছে সবাই রাজনৈতিকভাবে একমত হন যে যেহেতু এইখানে আমরা সব রাজনৈতিক দল একমত হয়েছিলাম সুতরাং এটা আমরা বাস্তবায়ন করব। এবং আমার ধারণা বিএনপির 31 দশা সবগুলোর সঙ্গে ম্যাচ করে যাবে। তাদের হয়তো প্লাস মাইনাস এসেছে একটু, কিভাবে বাস্তবায়ন হবে, বা বিএনপি বলেছিল পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, সেটা হয়তো 2 বারের বেশি নয়, এরকম আছে, সামান্য পরিবর্তন আছে, এরকম আছে। কিন্তু বিএনপির ওই 31 দফার
সবগুলো কোনো না কোনোভাবে এখানে আছে, সেইভাবে একমতের জায়গাটা যদি বের করা যায় এবং ওই বিষয়ে সমঝোতায় আসা যায়, তাহলে এই পার্লামেন্ট যেহেতু বসছে, পার্লামেন্ট অধিবেশনেই তারা বিল আকারে এনে গণভোটের বিধানটাকে এনে ওইটাকে কিভাবে গ্রহণ করা যায় সেটা করতে পারে। এই সংস্কার বাস্তবায়ন পরিষদ যে একমত হয়েছে, শুধু ওটুকুই বাস্তবায়ন নিয়ে তারা আলোচনা করবে, কি পদ্ধতি করবে সেটা নিয়ে, সেটাও হতে পারে, শপথও হতে পারে, কিন্তু আগে সমঝোতায় আসতে হবে। রাজনৈতিক সমঝোতা রাজনৈতিকভাবে যদি হয়, তাহলে সেই বিষয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ নিশ্চয়ই খুলবে। কিন্তু সেটা না করে যদি রাজপথে যাওয়ার হুমকি আগাম এরকম দিয়ে একটা থ্রেড দিয়ে রাখে, আপনি এখনো সংসদে, আপনি এখনো আলোচনার জন্য আপনি এখনো নোটিশই দিলেন না, বিধি মোতাবেক আপনি সংসদে নোটিশ দেন, আলোচনা হোক। আলোচনা যখন দেখবেন ফলপ্রসূ হচ্ছে না, তখন আপনারা বললে মানায়। আপনি সেই 3 দশক আগে আগাম বলে রাখলেন যে আমরা রাজপথে যাব, রাজপথের ভয় দেখিয়ে আপনি আদায় করবেন ভেবেছেন। সুতরাং রাজপথের এই যে কালচার, যে সহিংসতা অতীতে আমরা যা দেখেছি বিভিন্ন সময়ে, সেগুলোই যেন এই দেশ আর ফেরত না যায় এবং রাজপথের সহিংসতা উস্কে দিয়ে দাঁড়িয়ে ফ্যাসিবাদকে ওই সুযোগে রাজপথে নামার স্পেস তৈরি করে দেওয়ার সেই দিকে না গিয়ে বরং সহনশীলতা দেখিয়ে, যেহেতু সংসদ অধিবেশন আছে, ভবিষ্যতে হবে, সংসদকে ফোকাস করে ওইটা রাখেন। মনের মধ্যে যাহা কিছুই থাকুক না কেন, অন্তত ওই যে নির্বাচনের আগে যে মুনাফিকি করেছেন সেই ধারায় থেকে হলেও এই মুখে বলেন যে আমরা সংসদে সমাধান করব, রাজপথে যাওয়ার ইচ্ছা আমাদের নাই। জি, ডাক্তার সাজিদুল হক রুবেল, আপনিও কি দেখেন কিনা যে আসলে আলোচনার টেবিলে বা সংসদে আলোচনার মাধ্যমে দিন শেষে এই বিতর্কের সমঝোতা হবে এবং বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ, প্রতারণা, এখন বদলে যাওয়া অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। প্রথমত বিষয়টি তো অবশ্যই রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করাটা প্রয়োজন, অপরিহার্য, এছাড়া এটার কোনো বিকল্প নেই। এখন আমরা আসলে যে জায়গাটা আমাদের ফোকাস দিতে হবে, আমরা কি লক্ষ্যটাকে গুরুত্বপূর্ণ করব নাকি আমরা পদ্ধতিটা নিয়ে মাতামাতি করব? আচ্ছা, আমি মিরপুর 10 নম্বর থেকে মতিঝিল অনেকভাবে যেতে পারি, মেট্রোলে যেতে পারি, গাড়িতে যেতে পারি, বাসে যেতে পারি, কিন্তু আমার পৌঁছতে হবে মতিঝিল। কিন্তু এখন মনে হচ্ছে মতিঝিল যদি আমি বাসে না যাই তো মতিঝিলকেও যাব না। বিষয়টা এরকম হয়ে গেলে কিন্তু খুবই এই আজকের এই স্তর পর্যন্ত এসে যদি এই বিষয়টা এরকম হয়, তাহলে খুবই হতাশাজনক এবং খুবই দুঃখজনক এবং খুবই অপ্রয়োজনীয় বিতর্ক এবং অপ্রয়োজনীয় উত্তাপ, অপ্রয়োজনীয় হুঙ্কার রাজপথে দেবার চেষ্টা করা হচ্ছে। প্রথমে একটু আসি আমরা যে আসলে 12 তারিখ ফেব্রুয়ারি মাসে আমরা কি নির্বাচন করলাম? জাতীয় সংসদ নির্বাচন করলাম। আমাদের প্রত্যেকের ব্যানারে, প্রত্যেকের ফেস্টুনে, পোস্টারে, সব জায়গায় বলছে জাতীয় সংসদ সদস্য হিসেবে আমি নির্বাচিত হইতে চাই, আমি নির্বাচিত হলে এই করব ওই করব, আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন আর কি। এমপি হিসেবে নির্বাচন করবার পর জনগণ তাকে এমপি হিসেবেই দেখতে চায়, এমপি হিসেবে ভোট দিল। ভোট দেওয়ার পরে এখন একটু জনগণ একটু কনফিউজ, আরে ভাই আমি তো দিছিলাম একটা ভোট, কিন্তু এক টিকিটে 2 সিনেমার মতো, একই সাথে এমপি আবার এমএলএ বা এটা কি বলবো আমি এটা বলতে পারি মেম্বার অফ কনস্টিটিউশন রিফরমেশন অ্যাসেম্বলি, একটা কঠিন ব্যাপার আর কি। সংবিধান সংস্কার পরিষদেরও সদস্য আমি নির্বাচিত করে ফেলছি আর কি, এক ভোটে 2টা পদে তাকে নির্বাচিত করে ফেলছি, 2টা তাকে শপথ নিতে হবে। এই যে এরকম বিষয়, এটা কিন্তু জনগণ কনফিউজড, এটা কিন্তু জনগণ কনফিউশনে। জনগণ আপনাকে এমপি হিসেবে ইলেক্টেড করছে এবং বিএনপি তাই করছে, সে যথার্থই করছে আমার দৃষ্টিভঙ্গিতে। আমরাও তাই করতাম, আমরাও নির্বাচিত হলে আমরা শুধু এমপি হিসেবেই আমরা শপথ গ্রহণ করতাম, আমরা এই সংবিধান সংস্কার পরিষদ শপথ গ্রহণ করতাম না। কিন্তু এখন প্রশ্ন এই যে আমরা কমিউনিস্ট পার্টি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করতাম না, তার মানে কি এই যে আমরা বাংলাদেশের পরিবর্তন চাই না বা বাংলাদেশের সংস্কারটা চাই না? এবং সংস্কারটা তো খুব অনেক কঠিন শব্দ, সোজা সবটা কথা, বাংলাদেশকে মেরামতটা চাই না। বাংলাদেশে এরকম দুর্নীতির যে চক্র আছে, চক্রের মধ্যেই থাকবে, যে অগণতান্ত্রিকতার চক্র আছে সেটার মধ্যেই থাকবে। 5 বছর পর নির্বাচন হবে কি হবে না, এই যে সংশয়ের জায়গা এরকম জায়গায় থাকবে। পুরো নির্বাচনের ব্যবস্থা সহ সমস্ত ব্যবস্থাটাকে পরিবর্তন আমরা চাই না, আমরা অবশ্যই পরিবর্তন চাই। সেটাই হচ্ছে আমাদের লক্ষ্যের জায়গা। এখন এই লক্ষ্য অনেকভাবে পৌঁছতে পারেন। এমন হতে পারে যে আপনি এখন সংবিধান সংসদ পরিষদের একটা বিল আসতে পারে, সেই বিল পাস হতে পারে, পাস হওয়ার পর সবাই আবার সংবিধান সংস্কার পরিষদের শপথ করতে পারে, এইভাবে করে আগাইতে পারে। আবার ধরেন সংবিধান সংস্কার পরিষদের বিলই আসলো না, বিএনপির যে 31 দফা আছে সেই 31টা দফায় সে প্রস্তাব ওখানে উত্থাপন করলো সংস্কারের, বা সে আরো বাড়িয়ে
সে যে সমস্ত 30টি প্রস্তাব যেটি আমাদের সায়ন্ত ভাই বলতেছিলেন, এখানে 84টা প্রস্তাব এসেছে জুলাই সনদে, তার মধ্যে 30টি প্রস্তাব হচ্ছে হলো প্রত্যেকটি রাজনৈতিক দল, ইভেন কমিউনিস্ট পার্টি যে স্বাক্ষর করে নাই, বামপন্থী 4টি দল স্বাক্ষর করে নাই, তারাও ওই 30টি প্রস্তাবে কিন্তু একমত ছিল। এটা ন্যূনতম ঐক্যের জায়গা। এবং ডক্টর ইউনূস ওই জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি যেদিন এটি উদ্বোধন করলেন আলোচনা, তিনি সেদিন কিন্তু এটা একটা ক্যাটাগরি দিয়ে দিয়েছিলেন যে আমরা মিনিমাম যে জায়গায় সবাই একমত হব। ম্যাক্সিমাম ইউনিটি হব, সেই ম্যাক্সিমাম ইউনিটি হবে যে মিনিমাম প্রোগ্রামে, সেই মিনিমাম প্রোগ্রামটা নিয়ে আমি রিফর্ম করে দিয়ে নির্বাচন যাব। তখন বলছিল আগে রিফর্ম করে পরে নির্বাচন, যাই হোক সেটুকু রিফর্ম হবে। এই ব্যাপারে একটা ন্যাশনাল কনসেনসাস অবশ্যই তৈরি হয়েছিল। এখন শেষের এসে শুরু করলেন এই কথা বলে, আর শেষের কথা বললেন যে না এটা করিতেই হবে, আর যদি না করেন তাইলে আপনি হচ্ছে গিয়ে জুলাইয়ের চেতনা ধারণ করেন না, বা তা আপনি দোষর, আপনি ইত্যাদি ইত্যাদি আরো অনেক রকমের ট্যাগ দিয়ে এক রকমের জোর করার চেষ্টা করা হচ্ছে। এবং এই জায়গায় আমি যেটা বলি যে প্রতারণার যে বিষয়টি বললেন আর কি, আমার কাছে তো হচ্ছে গিয়ে ওইটাই প্রতারণা লাগে। 15ই ফেব্রুয়ারি 2025 সালে ডক্টর ইউনূসের যে বক্তব্য, আর শেষে এসে ডক্টর আলী রিয়াজের যে বক্তব্য, তার সহসভাপতি, এই দুটো বক্তব্য মিলাইলে আমার তো মনে হয় পুরো বিষয়টাই আমাদের কাছে একটা প্রতারণা। আমরা কিন্তু গণভোটের বিরোধিতা করেছিলাম, যে সংসদ নির্বাচিত হবে ম্যানিফেস্টো দিয়ে, এবং নির্বাচনের পর, যেটা 1991 সালে হয়েছিল, নির্বাচনের পর সংসদে সপ্তদশ সংশোধনীতে এই সমস্ত জুলাই সনদের প্রস্তাবগুলো অ্যামেন্ডমেন্ট আসবে, অ্যামেন্ডমেন্ট আসার পরে রাষ্ট্রপতি এটাতে স্বাক্ষর করবে কি করবে না। 1991 সালে যে ঘটনাটি ঘটেছিল, যে সংসদীয় পদ্ধতিতে বাংলাদেশ যাবে কি যাবে না যে প্রস্তাব, সেই প্রস্তাবে রাষ্ট্রপতি স্বাক্ষর করবে কি করবে না, এইটার ব্যাপারে 1991 সালে কিন্তু হচ্ছে গণভোট হয়েছিল। সেই রেফারেন্ডামটা প্রয়োজন ছিল আগামী সপ্তদশ সংশোধনীর পরে। ফলে আমরা তখনই বলেছিলাম এই গণভোটটাই হচ্ছে একটা প্রতারণা। 84টা প্রস্তাব আপনি এখানে দাঁড় করিয়েছেন, তার মধ্যে মাত্র 4টি প্রস্তাব আপনি জনগণের কাছে ডিসক্লোজ করছেন, 4টি প্রস্তাব। আবার আপনার কাছে প্রস্তাবের জনগণ জানে না, জনগণকে অন্ধকারে রেখে হ্যাঁ ভোট আদায় করে নিয়েছেন। ডাক্তার রাকিব আল হাসান, এই যে আলোচনা হলো, যে আলোচনা আছে রাজনীতির মাঠে, তাহলে কি বাংলাদেশে পরিবর্তন হবে না, আসবে না? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। অবশ্যই পরিবর্তন হবে, পরিবর্তন হতে বাধ্য। কিন্তু এখানে আমরা একটা জিনিস আমরা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে কি আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছি, জুলাই সনদ আদেশ বাস্তবায়ন চাচ্ছি না। দুটো ডিফারেন্ট জিনিস। এই বেসিক পার্থক্য আপনাকে বুঝতে হবে। এই প্রতারণার জায়গাটা বুঝলে আপনি সব সিনারিওটা ক্লিয়ার হবে। এখানে একটা জিনিসকে আড়াল করে আপনি বিএনপির উপর ট্যাগ করতেছেন, কিংবা জনাব সালাউদ্দিন আহমেদকে এখানে আসামি বানাচ্ছেন, অনেক কিছু করতেছেন। কিন্তু ধরেন জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্যগুলোকে আপনি কনস্টিটিউশনালি কাউন্টার দিতে হবে। ওনাকে আপনি এখন, আমি আজকেও দেখলাম ওনার যুক্তি দরকার না পেরে ওনাকে বলছে আপনি শিলং চলে যান, ভারত চলে যান। তো এগুলো আসলে এটা হচ্ছে আপনার, এটা আমরা সমালোচনা মেনে নিচ্ছি, এটা হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু ডিউটি অফ ডেমোক্রেসি হচ্ছে আপনারা যারা সংসদে আছে তারা এটা পালন করতে পারতেছে কিনা সেটা বড় প্রশ্ন। এটা পালন করতে পারতেছে না। ধরেন উদাহরণ দিচ্ছি আপনাকে, ধরেন ওনারা ওই দিন রাষ্ট্রপতির শপথের সময় যারা সংসদ বয়কট করলেন, বয়কট করতে পারেন, ডেমোক্রেটিক আপনার রাইট, কিন্তু সংসদ আবার এখানে বয়কট করলেন, আবার এখানে এই ভিডিওটা আপনাদের জামাত ইসলামের পেজ আবার লাইভ দেখাইলেন। তারপর আবার করলেন কি, ওই উনি তো সংবিধান বাধ্যবাধকতা অনুযায়ী, কারণ যখন একটা সংসদ গঠিত হয় তখন সংসদের প্রথম ভাষণটাই রাষ্ট্রপতি দেন এবং বছরের নতুন ভাষণটা দেন, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা 73 অনুচ্ছেদ অনুযায়ী। এবং সেটার উপরে তখন সকল মেম্বার অফ পার্লামেন্টে আলোচনা করেন। সেই মেম্বার অফ পার্লামেন্টে আলোচনা করার জন্য এটা প্রস্তাবটা কিন্তু জামাতে রেখেছে যে 50 ঘন্টা আলোচনা হবে, এটা খরচ হবে 81.70 কোটি টাকা। বিএনপি কয় ঘন্টা কথা বলেছিল? না, এটা তো সবাই যদি 10 মিনিট করে পায়। এই প্রস্তাবটা তো বিএনপির 42 ঘন্টা, জামাত বলছে যে এটা 42 না 50 ঘন্টা। এই তো সবার টাইমটা ইকুয়াল করার জন্য এটা করা হয়েছে। তো ব্যাপারটা এরকম না, ওইটা যদি উল্লেখ না করেন তাহলে একটা আপনারা বর্জন করছেন, আবার আপনি তো এটা ডিস্ট্রিবিউট করতেছেন, তাই না? তো এখন হচ্ছে কি আপনারা আগে এটা বুঝতে হবে। ধরেন বারি সিদ্দিকের একটা গান আছে যে আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা জ্বালা অন্তরে, হ্যাঁ কি জানি তারপর লাইন, আমার জীবন ধ্বংস হলো একমাত্র তোর প্রেমের কারণে। এখন গানটা যদি আমি উল্টে দেই যে আমার সংসদেও জ্বালা বাইরেও জ্বালা জ্বালা অন্তরে, এখন এই জ্বালাটা তো বুঝতে হবে আপনার। ধরেন নতুন নতুন আসছে, তো আশা করি মাত্র 2টা অধিবেশন গেল, 29 মার্চের তৃতীয় অধিবেশনে আরও একটু ওনারা ক্লিয়ার হবে, আর একটু বুঝতে পারবে। এবার আসি সমাধানের জায়গাটা। দেখুন বিএনপি তার অঙ্গীকারবদ্ধ, তারা বলেছে জুলাই সনদ যেটা সাইন করেছে, স্বাক্ষরিত সনদ তারা মানতেছে কিনা। আপনি যদি বিএনপি জুলাই সনদ স্বাক্ষরিত সনদটা বিএনপি না মানে, আপনি তাকে কচুকাটা করে ফেলেন, কোনো আপত্তি নেই। কিন্তু জুলাই সনদ আদেশটা এটার সাথে কনফ্লিক্ট, কারণ আপনি এক জায়গায় বিএনপি যে জুলাই সনদটা সাইন করেছে সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, সেখানে তার যে প্রস্তাবনা 25টি দল মিলে করেছিল, কিন্তু আদর্শে তো আপনি ডিফারেন্ট করে ফেলেন। তাহলে এই প্রতারণাটা কে করেছে? যে রাজা কিং ডক্টর আল রিয়াজ, এই কিংকে আগে আপনি ধরে আনেন, কারণ বিএনপি প্রতারণা করেনি। এখন হচ্ছে কি আপনার এখানে সালাউদ্দিন আহমেদ কিন্তু সাংবিধানিকভাবে সকল প্রস্তাবনা দিয়েছে, আপনারা তখন কথাগুলো গায়ে লাগান নাই। এখন একটু পয়েন্টে আসি।
উনি তখন বলেছিলেন যে মানুষ যে এই যে পরিবর্তনগুলো চাচ্ছে, সংস্কারগুলো চাচ্ছে, এতগুলো সংস্কার মানুষ যে চাচ্ছে, আমরা যে ফরেন সার্ভিস একাডেমিতে এগুলো করতেছি, আমরা এটাতে না যেয়ে আমরা এটা করি যে মানুষ পরিবর্তন চায় কিনা সেটার একটা গণভোট হোক, তারপর আমরা পার্লামেন্টে আলোচনা করে কি কি পরিবর্তন চাইছে এগুলোকে আমরা গণভোটে পাঠাই। কারণ কি এখানে এমন এমন জিনিস আছে সেটা বিএনপির প্রস্তাবে রয়েছে, সরকারের প্রস্তাবে রয়েছে, ঐক্যমত কমিশনের প্রস্তাবে রয়েছে, যেটা হচ্ছে কি আমার মেইন কনস্টিটিউশনকে ভায়োলেট করে, তার মৌলিক সংস্কারকে ভায়োলেট করে। আমাদের কনস্টিটিউশনটার একটা বিশাল পাওয়ার আছে, এটা জানেন কিনা? ধরেন আমাদের কনস্টিটিউশনে যখন প্রথম সংবিধানটা লেখা হয় তখন যারা এটা সংবিধান লিখছিল তাদেরকে বলা হয়েছে প্রাইমারি কনস্টিটিউশন পাওয়ার দেওয়া হয়েছিল, পরবর্তী সময় সেকেন্ডারি, কারণ রাষ্ট্রের কিছু মৌলিক পরিবর্তন চ্যালেঞ্জ করতে পারবেন না। ধরেন এখন 300 মেম্বার অফ পার্লামেন্ট যদি কালকে বসে যে একটা পার্লামেন্টের বয়স 5 বছর, 300 জন মিলে যদি বলে ফেলে যে পার্লামেন্টের বয়স 20 বছর থাকবে, আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, কারণ জুডিশিয়ালি চ্যালেঞ্জ হবে। সালাউদ্দিন আহমেদ সাহেব জানে এটা, কারণ উনি তো আইনের ছাত্র, উনি জানে অনেক কিছু জুডিশিয়ালি চ্যালেঞ্জেবল হবে। সুতরাং আমরা এমন কিছুর মধ্যে না যাই যেটা জুডিশিয়ালি চ্যালেঞ্জ হয়ে পরবর্তী সময় যেগুলো মধ্যে বাতিল হয়ে যেতে পারে। এখন দেখেন অনেক কিছু বাতিল হয়ে যাবে সামনে। তারপর আপনি দেখেন অধ্যাদেশ জারি করলেন কটা ক্ষেত্রে 30টা অধ্যাদেশ, কিন্তু 30 কার্য দিবস না, 30 পঞ্জিকা দিবসের মধ্যে করতে হবে। তো আপনি 29 মাসের মধ্যে আসতে কিন্তু কমিটি গঠন করা হয়েছে, অনেক কিছু অটোমেটিক বাদ হয়ে যাবে, আপনি এগুলো আলোচনা করতে পারবেন না, অটোমেটিক বাদ হয়ে যাবে। তো এই কারণে উনি এটা বারবারই বলেছিল যে আমরা প্রথমে এটা জনগণের কাছে জানতে চাই জনগণ সংস্কার চাই কিনা, সেটা গণভোটটা হোক, তারপরে পার্লামেন্ট বসবে, একটা সরকার গঠন হওয়ার পরে পার্লামেন্টে গিয়ে আমরা কি কি সংস্কার চাই, তারপরে মৌলিক আসলে তো অটোমেটিক আপনার গণভোটে যেতে হবে, তারপরে মৌলিক পরিবর্তন যেটা 1991 হয়েছিল, আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আমরা সংসদীয় গণভোটে গেলাম। তো এই প্রসেসগুলো তো জামাতের বুঝতে হবে, বুঝলেন নাই? এখন জামাত তো কখনো আসলে এই পর্যায়ে আসে পৌঁছানি, ওদের আসলে অনেক ঘাটতি রয়েছে। এখন ওনাদের সারার ভাই যদি তুষার ভাই যদি পার্লামেন্টে যেত তাহলে একটু আরো ডিবেট ভালো জমতো। আনফর্চুনেটলি ওনার সাথে প্রতারণা করছে, এখানে উনি একটা কুমার বিশ্বজিতের একটা গান গাইতে পারে যে আমার চোখের দেখা ভুল হলো, তোমার মনটা জানার পরে বাইরে থেকে যায়নি বোঝা বিশ্বাসে অন্তরে। কারণ হচ্ছে কি ওনাকে প্রার্থী কিন্তু উইথড্র করে নাই, উইথড্র না করার কারণে সারা তুষার ভাই হারছে, এখন আবার জোটে আছে, আবার কিন্তু জামাতের পক্ষে কথা বলতে। সুতরাং আমরা মনে করি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমরা জনগণের পক্ষে কথা বলি, জনগণের পক্ষে থাকি, তাহলে রাষ্ট্রটা সংস্কার পথে যাবে। বিএনপি রাইট হয়ে আছে, বিএনপি যদি ট্র্যাক চেঞ্জ করে তখন তাকে আমরা কিছু করবো, কিন্তু সেই সময়টা এখন আসেনি। অযথা এগুলা রাজনীতি গরম করার জন্য গরম করতেছে। আমি আরেকটা উদাহরণ দিই, কারণ আমি নাম বলতেছি না, এনসিপি এবং জামাতের অনেকের বলতেছি ভাই এগুলো যে আপনারা অযথা কাউন্টার করতেছেন, এগুলো তো আপনারাও বুঝেন। ভাই এখন তো বিএনপির বিরুদ্ধে আমাদের কিছু বলতে হবে, রাজনীতি করতে হবে, রাজনীতি টিকে থাকবে না, টিকার জন্য এগুলো করতেছি, মানে একটা আইওয়াশের মতো আর কি। তো অনেকে আমাদের টকশোগুলোকে আইওয়াশ মনে করে, কিন্তু এগুলো আসলে আইওয়াশ না, আমরা আসলে কাউন্টার পিস কথা বলতে চাই। স্যার তুষারি যে প্রতারণা তো বিএনপি করেনি, করেছেন ডক্টর আলী রিয়াজ, আর ডিউটি অফ ডেমোক্রেসি এনসিপি পালন করবে কিনা? ডিউটি অফ ডেমোক্রেসি সবার আগে সরকারের। যেমন ধরেন এই যে ডিউটির কথা আসছে না, তো আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো জুলাই সনদ আদেশের লিঙ্গ খুঁজে বেড়াচ্ছেন, এটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ বুঝতে পারছি না, কিন্তু ওনার কাজ তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলানো। আজকে শহীদ মিনারে একটু আগে গুলি করে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে মেরে ফেলা হয়েছে, সীতাকুণ্ডে ওনাদের দলের অন্তর্কোণ দলে একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ফেনীতে হয়েছে। উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ওনার দায়িত্ব কি উনি পালন করতে পারছেন? শুধু বড় বড় কথা বললে তো হবে না। ওই যে আগের যে কোহিনুর সাহেব তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে, এবং সব আগের দলীয় যে ছাত্রদল যুবদলের লোক যারা এসআই টেসআই ছিল তাদেরকে আবার আনা হবে। তো আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই কাজগুলো করবেন, দলীয়করণ করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় হচ্ছে আপনার 42 জন প্রশাসক দিয়েছে আজকে, আপনি দেখেছেন জেলা প্রশাসক কারা এরা, যারা নির্বাচনে হেরেছে বিএনপির। তা এটা কি প্রাইস পোস্টিংয়ের জায়গা? অন্তর্বর্তী সরকার শুধুমাত্র 2 জন প্রশাসক দিয়েছিল 2টা সিটি কর্পোরেশনে, আপনি তখন কি বলেছিলেন? বিএনপি আমরা জানি না। এখন আপনি এই প্রশাসক বসাচ্ছেন সব, আপনার ইলেকশনের খবর কোথায়? ইলেকশন না দিয়ে আপনি এই প্রশাসক বসানোর কারণ কি? এবং সেখানেও আবার দলীয় লোক যারা ইলেকশন করেছে। আচ্ছা এইটা তো এখন হয়েছে যেটা বললো যে প্রতারণা বা ইত্যাদি, তো এই কমিশনে তো আপনার সালাউদ্দিন ভাই ছিল। এখন যে সায়ন্ত ভাই খুব সুন্দর করে বলছেন, এটাই আসলে বিষয়। যিনি এখন স্পিকার, তিনি স্পিকার হওয়ার আগে এই কথাটা বলেছিলেন যে যদি আমরা গণভোটের বিরুদ্ধে বলতাম তাহলে তো ওরা নির্বাচন দিত না, এই জন্য আমরা গণভোটের পক্ষে বলেছি। এই যে কোনটা কৌশল আর কোনটা চতুরতা, এই পার্থক্যটা তো আমাদের করতে হবে। আপনার জুলাই সনদ নিয়ে আলোচনা হলো অক্টোবর পর্যন্ত, তারপরে কথাটা আসলো যে ঠিক আছে এই সনদ কীভাবে বাস্তবায়ন করব, সেখানেও এক্সটেন্সিভলি মানে রোল প্লে করলেন সালাউদ্দিন ভাই। তারপরে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রসঙ্গ আসলো, গণভোট আসলো অক্টোবরে, 5 অক্টোবরে আপনি পত্রিকা খুলে দেখেন সালাউদ্দিন ভাই এক ধরনের বিজয়ীর মতো করে বলেছেন যে গণভোটের কথাটা আমরাই বলেছি, এবং তাদেরই দাবি ছিল যে ইলেকশনের দিন একসাথে হোক। আমরা এটা মেনে নিয়েছি যে অসুবিধা নেই। তো এটা পুরো জিনিসটাই কি আপনার রাজনৈতিক কৌশল? তাহলে এটা চতুরতা হয়ে গেল, রাজনৈতিক কৌশল না। তো সেখানে আপনি, এবং তারপরেও মেনে নিলাম ধরেন নভেম্বরে আপনার আদেশ আসলো, নভেম্বর মাসে ইলেকশন হয়েছে কোন মাসে? ফেব্রুয়ারিতে। কয় মাস? 3 মাস। তো আপনি আদালতে যেতে হলে তখন গেলেন না কেন? এই আদেশের মাধ্যমে আপনি গণভোট করেছেন, মানে এই আদেশটা, কারণ ওখানে সালাউদ্দিন ভাই বলছিলেন, কথাটা তখন আসছিল যে গণভোট যে করবেন এটা সংবিধানে নাই, কারণ শেখ হাসিনা তো বাতিল করে দিয়ে গেছিল, আর 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে তখন শুনানি হচ্ছিল, ফলে গণভোট ছিল না। তাহলে তখন প্রশ্ন আসছে যে গণভোট সংবিধানে আপনি কীভাবে করবেন? তখন সালাউদ্দিন ভাই এটা উত্তর দিয়েছিলেন যে সংবিধানে বলা ছিল আগে 142-এ যে
সংবিধানের কোন কোন ধারা সংশোধন করতে গেলে গণভোটে যেতে হবে। এর বাইরে আরও যে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু আপনার জাতীয় জীবনে আসবে, সেগুলোর ক্ষেত্রে যদি গণভোট করতে হয় সেটা করা যাবে না। সংবিধানে এমন কোনো বিধিনিষেধ নাই, কাজেই করা যাবে একেবারে হুবহু এভাবে। আমার এটা মুখস্থ হয়ে গেছে, কারণ আমি জানি যে আমরা যদি বলি এটা কাজে আসবে না, ওনার রেফারেন্স দিয়ে বলতে হবে। তো এই কারণে আমি এটা সবসময় মনে রাখি। ও যেমন গান মুখস্থ করে আসে, আমার এটা সবসময় মুখস্থ থাকে, ঠিক আছে? তো উনি কিন্তু তখন এটা বলছিলেন, মুখস্থ করে আসে না, সে একজন সঙ্গীত প্রেমী মানুষ। ওই তো মানে সবসময় মানে এটা যে মুখস্থ সরি থাকে। আমি মানে ওইভাবে মগজে না, রাখে। মুখস্থ মানে হচ্ছে যে সে যে এই কথাটা বলবে এটা সে প্ল্যান করে আসে। তো আমারও একটা প্ল্যান থাকে যে সালাউদ্দিন ভাই যে এই কথাটা আপনাদের বলছিলেন, গানের কথা মনে পড়ছে ভাই। এই কথাটা হলো আপনাদের গানের কথা মনে পড়ছে ওনাকে ভাই। রেফারেন্সটা দিতে আপনার হবে। সাথে যে প্রতারণা করলো আমি Okay. আর নিতে পারিনি এটা ভাই। আচ্ছা, এখন তাহলে কথা হচ্ছে যে আপনি যে আদেশ দিয়ে আপনি গণভোট করছেন, সেই আদেশকে যদি আপনি মনে করেন যে অবৈধ, আপনি তো তাহলে তখনই এটা আদালতে যাওয়া উচিত ছিল। তখন যায়নি, এখন গেছে কেন? কারণ ওই যে সালাউদ্দিন ভাই আজকে যেটা বলেছেন যে এটা বিষয়টা সাবজুডিস, এই কথা, শুধু এই কথাটা বলার জন্যই এই কাজটা করা হয়েছে। অথচ জুলাই সনদ, যে সনদটা আদেশ না, সনদের অঙ্গীকারনামায় বিএনপিও সিগনেটরিস, সেখানে 3 নম্বর ধারায় বলা আছে আমরা রাজনৈতিক দলগুলো কখনো যাব না। কিন্তু রাজনৈতিক দল না গেলেও সালাউদ্দিন ভাইয়ের অনুসারী কোনো আইনজীবী যে যাবেন, এটা ইঙ্গিত সালাউদ্দিন ভাই দিয়ে রেখেছিলেন, বলেছিলেন যে আমরা যাব না, আমরা যে জেন্টেলম্যান পলিটিশিয়ান। কিন্তু কোনো নাগরিক যদি যায়, তো সেই নাগরিকরাই গেছেন, মানে দলীয় আইনজীবীরা, এই যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লোকেরাই কিন্তু গেছেন। পুরো জিনিসটাকেই হ্যাঙ্গিং ইন দ্য ব্যালেন্স করার জন্য এই কাজটা করা হয়েছে। এবং এই জিনিসটাকে আজকে সালাউদ্দিন ভাই বললেন যে আদেশ তো সংবিধানে নাই, তো কিভাবে দূরদর্শী politician। আদেশ তো সংবিধানে নাই? হ্যাঁ, বলতে পারেন। অনেক সময় এরকম মনে হয় যে আমি একটা করলাম, এটাকে দূরদর্শিতা মনে হইতে পারে, সেটা সময় বলে দেবে। শেখ হাসিনাকে অনেক দূরদর্শী মনে হইতো। মনে হইতো না। দেখেন, মোটেই শহীদ না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে মিলিটারি ল, মানে যেটাকে বলে মার্শাল ল জারি করে উনি সংবিধান সংশোধন করেছেন, এবং বাংলাদেশের জনগণ এটা মেনে নিয়েছে। কেন? কারণ এটা ছিল হিস্টোরিক্যাল নেসেসিটি। উনি মার্শাল ল দ্বারা সংবিধান সংশোধন করেছেন, পরবর্তীতে পার্লামেন্ট ইলেকশন করেছেন, সেই পার্লামেন্ট, নিজেরই পার্লামেন্ট গঠন করা পার্লামেন্টে 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে সেগুলোকে বৈধতা দিয়েছেন। তাহলে আপনি যে বলছেন যে আদেশ, যেটা জনগণের সার্বভৌম ক্ষমতার একটা জায়গা থেকে দেওয়া হয়েছে, সেই আদেশ সংবিধান আছে কিনা আপনি খুঁজে বেড়াচ্ছেন। মার্শাল ল এর মাধ্যমে সংবিধান সংশোধন করা যাবে কিনা, এটা কোথায় আছে? তো সেইটা তো বাংলাদেশ তো মেনে নিয়েছে। তখন মানে কনস্টিটিউশন স্থগিত রাখছিল, আপনারা রাখেন নাই কেন ভাই? 3 দিন তো সুযোগ ছিল আপনাদের। এটা আপনারা ক্যান্টনমেন্টে গেছেন, এটা আদালত কি বলছে সেটা শুনেন, আমি ওটা যাচ্ছি না। না এটা এই যে তখন ক্যান্টনমেন্টে কে গেছে? রাজনৈতিক দল গেছে। ক্যান্টনমেন্টে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্যান্টনমেন্টে গেছে জামায়াত ইসলামের আমির, ক্যান্টনমেন্টে গেছে না, একা যায় না, একা বলেন না। আপনার জন্য সুবিধা শুধু জামায়াতে বললে, এটা সব রাজনৈতিক দল গেছে। এবং এই যে আমাদের আজকে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ভাই আমাদের সাথে টকশো করছেন বহু, সংবিধান সংস্কার পরিষদকে উনি নিজের ব্রেইন চাইল্ড হিসেবেই হাজির করে আসছেন, এই টকশোতেও বহুবার ক্রেডিট নিয়েছেন। উনি তো মুখে কুলু পেটে বসে আছেন। উনি বলেন না কেন যে সংবিধান সংস্কার পরিষদ, ওনাদের তো এটা পজিশন ছিল দীর্ঘদিনের, ওনারা সেটাও স্যাক্রিফাইস করেছেন কারণ মিনিস্ট্রি পেয়েছেন। এরকমই হয় ভাই, অসুবিধা নাই। কিন্তু কথা হচ্ছে এই যে যেটাকে আপনি দেখেন, সালাউদ্দিন ভাই দুইটা খুবই গর্হিত মন্তব্য করেছেন, এর মধ্যে একটা পার্লামেন্টে, যেটা আমি মনে করি এক্সপান্ড হওয়া উচিত। উনি বলেছেন এটা আরোপিত আদেশ, বা আদেশ না, উনি অধ্যাদেশ বলেন। উনি আদেশ এবং অধ্যাদেশের পার্থক্যটা গুলিয়ে ফেলেন। এত আইনের ছাত্র কিন্তু এটা কেন যে গুলিয়ে ফেলেন, আমি সাধারণ মানুষ বুঝি, উনি কেন জানি বুঝেন না। আদেশ এবং অধ্যাদেশ উনি গুলিয়ে ফেলেন। আরোপিত অধ্যাদেশ বলছেন উনি এটাকে। কোনটাকে আরোপিত অধ্যাদেশ বলছেন? যেটা গণভোটে জনগণ অ্যাপ্রুভ করেছে। গণভোটে এটা অ্যাপ্রুভ হয়েছে না? আপনি তো গণভোটের পক্ষে হ্যাঁ ক্যাম্পেইন করেছেন, আপনি তো বলেছেন যে গণভোট হলো সার্বভৌম ক্ষমতার একটা বহিঃপ্রকাশ। তাহলে সেটা কিভাবে আরোপিত হয়? এবং এই কথাটা যে পার্লামেন্টে উনি আরোপিত বলার পরেও কেউ যেটা প্রতিবাদ করলেন, এটি আমার কাছে এবং মাননীয় স্পিকারও এটা নিজ উদ্যোগে, এটা কিন্তু সংসদের স্কোপের মধ্যে আছে, নিজ উদ্যোগে তিনি এটা এক্সপান্ড করতে পারতেন, কারণ এটা অসাংবিধানিক, অসংসদীয় এবং মিথ্যা একটা বক্তব্য, কারণ এটা আরোপিত না, এটা গণভোটের মধ্যে অ্যাপ্রুভ হয়ে এসেছে, জনগণের সাথে অ্যালাইন্ড আছে। এবং সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য আছে, এটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকবে, সরকার প্রচার করবে, আমরা প্রচার করবো, ফলে জনগণ বুঝে যাবে। তাহলে 4 কোটি জনগণকে আজকে আপনি অবজ্ঞা করলেন, বললেন যে আমারই 3 ঘন্টা সময় লেগেছে প্রশ্ন পড়তে, আচ্ছা আর জনগণ কিভাবে বুঝেছে? জনগণকে আপনি এইভাবে অপমান করতে পারেন না। তাহলে এই যে এক বাক্যে, তাহলে এই সংবিধান সংস্কার পরিষদ বলি সংস্কারের ভবিষ্যৎ সরকার তো এখন 2/3 গরমের মধ্যে আছে, এবং 2/3 গরমের মধ্যে থাকলে অতীতেও আমরা দেখেছি বাংলাদেশে যতবার ডিজাস্টার হয়েছে, এবং বিএনপিও এটার মানে ওই যে 14th সংশোধনী আপনি জানেন যে যতবার সরকারগুলোর কাছে 2/3 ছিল, তারা মানে চোখে তাদের ছানি পড়ে যেত, এবং তারা ওই যে সামনে যেটা স্বচ্ছ জিনিস সেটা দেখতে পেত না। এখনও এই সরকারের 1 মাসে বয়সেই ওই প্রবণতা দেখা যাচ্ছে বা ওই সিমটম দেখা যাচ্ছে। এখন এটা বাংলাদেশের জনগণ দেখবে এবং দেখছে তারা যে সরকার তাদের গণভোট নিয়ে আপনি 50% ভোট পেয়েছেন, সেটার গরমে আজকে জনগণের গণভোট যেটা 68%-এ মানে বেশি পেয়েছে ভোট, সেটাকে আপনি আজকে অবজ্ঞা করছেন, বলছেন এটা আমি করব না। এবং সেটাকে আপনার বরং ওই আইনজীবীদের ভর্ৎসনা করা উচিত ছিল যে আপনি গণভোটকে কেন আদালতে চ্যালেঞ্জ করলেন, কিন্তু সেটা না করে আপনি যখন এটা করছেন, এটার ভবিষ্যৎ আপাতত হয়তো এটা একটা হোঁচট খেলো, কিন্তু বাংলাদেশের জনগণের আমি যেটা বুঝি যেটা তার অর্জনের জিনিস, যেমন কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা যখন আওয়ামী লীগ বাতিল করেছে, বাংলাদেশও জনগণও সেটার পে ব্যাক আওয়ামী লীগকে করেছে। এই হলো বক্তব্য।
জি ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, এই যে বিএনপির চোখে ছানি পড়া, যদিও আপনি চোখের ডাক্তার না, এই যে চোখে ছানি পড়া এখন এর কি হবে, এবং এই যে যদি দিন শেষে বিএনপি কৌশলের বদলে চতুরতা দেখায়, দিন শেষে জনগণ আসলে আদায় করে নেয়? বিএনপির অবস্থানটা আমি খুব সহজভাবে যেটা বুঝি এর আগের ইতিতে সেটা হলো বিএনপি তাদের 31 দফায় যে অঙ্গীকার করেছে, নির্বাচনী প্রতিশ্রুতি যেটা দিয়েছে, তার ভিত্তিতে দেশের মানুষ তাদের রায় দিয়েছে। সেই অনুসারে তারা জনগণের রায় মেনে নিয়ে তাদের অঙ্গীকার বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাবে, এবং ইতিমধ্যে সেই অঙ্গীকার বাস্তবায়নটা শুরু করে প্রশংসিত হচ্ছে। এই আরেকটা টিভিতেও বলেছিলাম যে ইন্টারিম গভর্নমেন্টের সময় অনেক ভেজাল করলেও তারা এই কালিটায় ভেজাল করে না। দেখেন ঘষে উঠাইতে পারিনি, এখনো কালি আছে। আঙুলের কালি মোছার আগে তারা তাদের অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে, যে ফ্যামিলি কার্ড 37,000 দরিদ্র নারীকে ঈদের আগে রোজার মধ্যে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে ফ্যামিলি কার্ড দিল। খাল খনন কর্মসূচি আগামীকাল উদ্বোধন হচ্ছে, বা ইমাম মুয়াজ্জিনদেরকে যে ধর্মীয় প্রতিষ্ঠানের ভাতা দেওয়া সেটা দিচ্ছে এই ঈদের আগে। তারা প্রধানমন্ত্রী তার এই যে বহর নিয়ে চলা বন্ধ করেছেন, টাইমলি অফিসে যাওয়ার যে নীতি চালু করেছেন, সাশ্রয়ী হওয়ার যে নীতি গ্রহণ করেছেন, এই যে দলীয় নেতা কর্মীদের বা তার মন্ত্রী পরিষদের এদের আগের বিভিন্ন সময় আমরা যে অহমিকা বোধ দেখতাম, সেখান থেকে বেরিয়ে আসার যে কালচার তৈরি করছেন তার নিজের প্র্যাকটিসের মাধ্যমে, সব মিলিয়ে এই যে দেখেন এই যুদ্ধের সময় সারা পৃথিবী বিপর্যস্ত, সেখানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রস্তাব উঠেছে, সেটা বাড়াননি জনগণের কথা ভেবে। এখন আবার এই যে রেশনিং ছিল সেটাও ঈদের এই সময় জনভোগান্তি যাতে না হয় বাতিল করা হয়েছে। ফলে এগুলো আমরা এখনো পর্যন্ত দেখছি সব প্রো পিপল অ্যাটেম্প তাদের সরকারের। জনগণ আসলে তারা একটু শান্তিতে থাকতে চায়, তারা একটু নিজেরা ইনকাম করে সৎভাবে চলতে চায়, তারা হয়রানির মধ্যে পড়তে চায় না। বিএনপি তার অঙ্গীকার জনগণের কাছে যা করেছে নির্বাচনী প্রতিশ্রুতির মাধ্যমে, 31 দফার মাধ্যমে, যদি ওই অঙ্গীকার বাস্তবায়নে তারা সচেতন হয় এবং মানুষের কাছে সবগুলো পারবে এমন না, শুধু যদি মানুষের মনে আঘাত দিয়ে কথা বলা বন্ধ করে, অতীতের নেতাদের মতো অহমিকা না দেখায়, আমি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি মানে রাষ্ট্রের মালিক হয়ে গেছি এই ভাব যদি না দেখায়, দলের নেতাকর্মীদের যদি কিছুটা সংযত করতে পারে এবং তাদের কাজের মাধ্যমে যদি জনগণের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারে যে তারা তাদের অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিক এবং চেষ্টা করছে, জনগণ দেখবে কতটুকু পেরেছে। তাহলে এই সব সংস্কার নিয়ে যে এই বিভিন্ন দল রাস্তায় যাওয়ার কর্মসূচি দেওয়ার কথা ভাবছে বা হুঙ্কার দিচ্ছে, তারা গেলে জনবিচ্ছিন্ন হবে এবং দেখবে যে সরকারের ভালো কর্মসূচিকে তারা নস্যাৎ করছে একদিকে, আর একদিকে পতিত আওয়ামী লীগকে এই সুযোগে ফিরে আসার স্কোপ তৈরি করে দিচ্ছে। সুতরাং বিএনপির ক্যাপাবিলিটির উপরে, রাষ্ট্র পরিচালনায় তাদের যে জনকল্যাণমুখী এবং মানবিক আচরণের উপরে এবং ক্যাপাবিলিটির উপরে সিদ্ধান্ত গ্রহণের এই ধারাবাহিকতার উপরে নির্ভর করবে যে বিএনপি তাদের কি ছানি পড়েছে নাকি ছানি পড়ে নাই, জনগণ বিবেচনা করবে। শুধুমাত্র বিরোধী দলের কোনো নেতার কথায় বা কারো কথায় এই ছানি আবিষ্কার করলেই জনগণ ওই ছানি আবিষ্কারে রাজি হবে না। সুতরাং বিএনপি যে অঙ্গীকার করে এসেছে, যে পরিবর্তনের রাজনীতির কথা বলেছে, সেইগুলি তাদের মধ্যে আমরা দেখতে চাই, দেশের মানুষ সেটা দেখতে চায়। এর বিচ্যুতি যখনই ঘটবে তখন যতই সংস্কার মানুক বিএনপি সরকার, তারা এদের সব সংস্কার প্রস্তাব মেনে নিল, সব অক্ষরে অক্ষরে পালন করলো, কিন্তু জনমুখী, কল্যাণমুখী, মানবিক রাষ্ট্র গঠনের যে অঙ্গীকার করেছে, যে প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো করলো না। তাহলে কোনো লাভ নাই। বিএনপিকে কাজে ফোকাস করতে হবে, আর সংস্কারের তাদের মূল মন্ত্র 31 দফা এবং নির্বাচনী অঙ্গীকার যেটা করেছে, অন্তত ওর 50% বাস্তবায়ন যদি 5 বছরে দেশে তারা করে দেখাতে পারে, আক্ষরিক অর্থে লিটারালি করে, তাহলে এই দেশ বদলে যাবে। সুতরাং কারা পেছনে হটানোর জন্য, টেনে নেওয়ার জন্য চেষ্টা করলো, তারা নির্বাচনের আগে অনেক কিছু করেছে, অনেক কিছু দেখেছে। একটা দল তারা যারা এখন মূলত শক্তিশালী এবং যাদের বলে এনসিপি বলিয়ান, তারা লোকালি মুনাফেক, ন্যাশনালি মুনাফেক, ইন্টারন্যাশনালি মুনাফেক। তারা লোকালি মুনাফিকি করেছে সারওয়ার তুষারের মতো প্রার্থীদের সঙ্গে, তারা ন্যাশনালি মুনাফিক করেছে দেশের জনগণের সঙ্গে প্রতারণামূলক কথা বলে ভোটের বাজারে টাকা ছড়িয়ে, তারা ইন্টারন্যাশনালি মুনাফিক করছে এক এক দেশের সঙ্গে এক একভাবে প্রতিশ্রুতি দিয়ে। সুতরাং জনগণ বিবেচনায় নিবে কাদের চোখে ছানি পড়েছে আর কারা কি করছে, জনগণের উপর ছেড়ে দেই এবং আমরা দেখি। বিএনপি যেটা খারাপ করেছে সেটা অবশ্যই খারাপ। সারওয়ার যেটা বলল আমি একমত, যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা
আরো কঠোর হতে হবে। দলীয় নেতা হোক, আত্মীয় হোক, কাছের হোক, পেশাদার সন্ত্রাসী হোক, তাদের মনে ভয় তৈরি করতে হবে যে কেউ করে পার পাবে না। শুধু কথায় না, আমরা কাজে সেটা দেখতে চাই। জি, ডাক্তার সাজ্জাদুল হক রুবেল, এই যে সায়দ তুষার কিছুটা প্রসঙ্গে এনেছেন, আমি আনতাম এই যে এর আগে 5টি সিটি কর্পোরেশন সহ মোট 11টি সিটি কর্পোরেশনে বিএনপি প্রশাসক নিয়োগ দিল, আজকে 42টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ, এগুলো কি সবই আপনিও প্রাইস পোস্টিং হিসেবে দেখেন কিনা? কারণ স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি একটি বড় দাবি ছিল নির্বাচনের সময়, কারণ তৃণমূলে যে রাজনীতি, সেই রাজনীতির সংস্কারের জায়গাটা তো শুরুই হবে আসলে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে। সেই জায়গায় এরকম দলীয় নিয়োগকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আসলে এখন যেটা বললেন ওখান থেকে একটু আলোচনাটা শুরু করতে চাই আর কি। শান্ত ভাই যেটা বললেন, ফ্যামিলি কার্ডের কথা বললেন বা যা যা বললেন, এই ক্ষেত্রে আসলে বিষয়টা কি, এখন পর্যন্ত বিএনপি ওয়েল পারফর্মার, ঠিক আছে, এক্সিবিশনের ক্ষেত্রে, ঠিক আছে, এটা কিন্তু করা খুব সহজ আর কি। একটা কর্মসূচি শুরু করে দেওয়া, উদ্বোধন করে দেওয়া, এটা খুব সহজ। ভালো অনুষ্ঠান করা, এটাও খুব সহজ। আপনি ছোটোখাটো যেগুলো আপনি হচ্ছে গিয়ে দেখাচ্ছেন সেগুলো খুব সহজ। এইটা একটা ভালো পারফরমেন্স, ঠিক আছে, সুপারফিশিয়ালি এটা খুব ভালো পারফরমেন্স। এখন হচ্ছে শুরুটার ক্ষেত্রেও বলি, কিন্তু শুরুর ক্ষেত্রে আবার অনেকগুলো শুরু আছে বা অনেকগুলো উদাহরণ আছে যেগুলোকে কিন্তু আমাদের একটু একটু ভয় পাওয়া দেয় আর কি। আমি এই কথায় খুবই একমত যে অ্যাবসোলিউট পাওয়ার মিনস অ্যাবসোলিউট করাপ্ট। এটাকে অন্যভাবে বলা যায় যে 2/3 মেজরিটি যারা পায় তাদের চোখে ছানি পড়ে যায়। এই কথাটা কিন্তু বাংলাদেশ ইতিহাসে বারবার ঘটেছে আর কি। একেবারে 72 সাল থেকে শুরু করে বারবারই কিন্তু এরকম ঘটনাগুলো ঘটে বাংলাদেশের ক্ষেত্রে। এই ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই নবনির্বাচিত সরকারকে। এবং এই যে দেখেন, দরকার কি ছিল, আপনি যদি বাংলাদেশের একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন ঘটাতে চান তাইলে শুধু কিন্তু এই পার্লামেন্টটা করলে হবে না। যেটা করতে হবে, স্থানীয় সরকারগুলোকে এম্পাওয়ারমেন্ট করতে হবে, স্থানীয় সরকারগুলোর শক্তি বাড়াতে হবে। এমপিরা কেন হচ্ছে বলো স্থানীয় উন্নয়নের কাজ করবে, তারা তো আইন প্রণয়ন করবে আর কি। তো এমপিদের পাওয়ারটার সাথে আপনার হচ্ছে যে উপজেলা চেয়ারম্যান বলেন বা কাউন্সিলর বলেন, এদেরও একটা পাওয়ারের একটা ব্যালেন্সের ব্যাপার ছিল। এবং এইটা যদি ততক্ষণ আপনি না করছেন ততক্ষণ কিন্তু আসল রিফরমেশন কিছু হবে না। আপনি সংবিধানে কিছু আইন পরিবর্তন করলেন, এই আইন টাইন পরিবর্তন করলে কোনো কাহিনী হবে না যতক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে একদম স্থানীয় সরকারগুলোর জায়গায় গণতন্ত্রায়ন করতে পারবেন এবং যখন তাদেরকে প্রকৃতভাবে ক্ষমতা তাদের কাছে আসবে। এবং এই ক্ষেত্রেটাই হচ্ছে যে হঠাৎ করে যে প্রত্যেকটি সিটি কর্পোরেশনে তারা প্রশাসক নিয়োগ করছে, স্থানীয় সরকার নির্বাচনটা থেকে তারা এড়িয়ে চলছে, এই বিষয়টি কিন্তু সঠিক না, এই বিষয়টি যথার্থ না, এই বিষয়টি গণতান্ত্রিকও নয়। আমার মনে হয় এটা একান্তই তাদের দলীয় স্বার্থটা এখানে তারা প্রাধান্য দিচ্ছে। দলীয় স্বার্থটা প্রাধান্য দিচ্ছে তারা এইভাবে করে যে তারা দেখতেছে যে জামাত ওখানে একটু বেশি স্ট্রং বা ওখানে বিরোধী দল একটু বেশি স্ট্রং, এখানে আমার অবস্থা খারাপ, তাহলে একটা কাজ করে প্রশাসক দিয়ে আগে সব কিছু গুছাই নি, আমার দলটাকে গুছাই নি। অর্থাৎ আগে বাংলাদেশ না, আগে জনগণ না, আগে স্থানীয় প্রশাসন না, আগে আমার পার্টি, আগে আমার পার্টিটা হচ্ছে গিয়ে অর্গানাইজড হবে, আমার পার্টি এনশিওর হবে যে হ্যাঁ জিতার মতো জায়গায় চলে আসছি, দেন সিটি কর্পোরেশন নির্বাচন হবে, দেন মেয়র নির্বাচন হবে। এই ব্যাপারটা কিন্তু একটা উল্টা হয়ে যাচ্ছে আর কি। যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আসলে এই জায়গাগুলো খুব ডিপ, এই জায়গায় ডিপ দেখতে আপনি দেখেন আজকের প্রজন্ম ডিসি হারুনের দ্বারা নিপীড়িত হয়েছে আর কি। মানে আমি যখন ছাত্রকর্মী ছিলাম, আমি যখন হচ্ছে তরুণ ছিলাম, তখন আমরা ডিসি কোহিনুর দ্বারা, আমি ছাত্রকর্মী হিসেবে সরাসরি তাদের দ্বারা নিপীড়িত সেই শামসুল হলের আন্দোলনের সময় আমি ছাত্র ইউনিয়নের অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম। একদম মাঠের আন্দোলন, রোকেয়া হলের সামনে আমাকে প্রভাবিত হইতে হচ্ছিল ডিসি কোহিনুর দ্বারা, এবং আমাদের বিরুদ্ধে তারা মামলা করেছিল। সে সময় পালায় আমাদের ঢাকা ইউনিভার্সিটি ঢুকতে পারতাম না সে সময় এই ডিসি কোহিনুরের দৌরাত্মের জন্য। আমি যখন আবার সেই ডিসি কোহিনুরকে ফিরে আসতে দেখি, ঠিক আছে, আমি খুলে দলের পরিবর্তনের মধ্যে মনে করি না যে স্বৈরতন্ত্র বা ফ্যাসিজমের পরিবর্তন আছে। আমি কতগুলো সিস্টেমের পরিবর্তনের মধ্যে দিয়ে আমি আস্থা পাবো হ্যাঁ আমার দেশ এখন হচ্ছে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। কিন্তু আমি যদি একই রকম গল্প হচ্ছে পুনরাবৃত্তি ঘটতে দেখি, তাহলে আমি তো আবার একদিন দেখব যে হচ্ছে আবার সেই ভাতের হোটেলওয়ালা ফিরে এসেছে বাংলাদেশে, ঠিক আছে, এবং আবারও এরকম ঘটনা ঘটতেছে বাংলাদেশে, ঘটবে আর কি। ফলে এই জায়গাগুলোতে সিস্টেম চেঞ্জের জায়গাতে একেবারে আমার মনে হয় গিয়ার চেঞ্জ করা দরকার, ঠিক আছে। গিয়ারটা চেঞ্জ না করে আপনি হচ্ছে হ্যাঁ মানুষের কাছে পপুলারিটি বাড়বে,
পপুলারিটি বাড়বে, কিন্তু আসল প্রবলেমের কি সলিউশন হবে? আপনি খাল কাটা কর্মসূচি শুরু করতে যাচ্ছেন, খুব ভালো কথা, ঠিক আছে, কিন্তু খালে পানি আসবে কোত্থেকে? এবং সেই পানির ক্ষেত্রে আপনার হচ্ছে যে মানে তিস্তা চুক্তি আছে, যে গঙ্গা চুক্তি আছে, সেই গঙ্গা চুক্তির ক্ষেত্রে আপনি কি পরিমাণ হচ্ছে গিয়ে ইয়া করবেন? আপনি হচ্ছে বর্ষাকালে যে অতিরিক্ত পানি আসে, সেই অতিরিক্ত পানি এখানে আসলে কি আদতে খালে আসবে কি আসবে না? বা এখানে কি শুধু জলাবদ্ধতা দূর করার জন্য আনতেছেন, না যেটা জিয়াউর রহমান করেছিলেন সেটা কিন্তু জলাবদ্ধতা দূর করবার জন্য না, সেটা কিন্তু শেষের জায়গা থেকে তিনি এক ধরনের সবুজ বিপ্লব করতে চেয়েছিলেন। কিন্তু সবুজ বিপ্লবের ভায়াবিলিটি বাংলাদেশে ছিল কি ছিল না, সেগুলো জিনিসও কিন্তু আমাদের পরবর্তীকালে অনেক প্রশ্নের উদ্রেক করেছে আর কি। কিন্তু এটা একটা পপুলার কর্মসূচি, এখন আপনি পপুলার এক্সিবিশন করতে পারেন, একটা প্রদর্শন বাদ হতে পারে, এর বেশি কিন্তু কিছু হবে না, গভীরে যেতে হবে। জি, ডাক্তার রাকিব আল হাসান, একই গল্পের পুনরাবৃত্তি হচ্ছে কিনা এবং স্থানীয় সরকার নির্বাচনকে কি বিএনপি এড়িয়ে যাচ্ছে কিনা? এই যে জি, আপনাকে আবার ধন্যবাদ। আমি আপনার প্রসঙ্গের আগে একটু সারাত তুষার ভাইয়ের প্রশ্নটি জবাব দিতে চাই। তুষার ভাই আসলে প্রফেশনাল ডিবেটার একটা সুবিধা আছে, ধরেন আপনার পক্ষে দিলেও খুব ফাটাই গল্প বলতে পারে, বিপক্ষে দিলে ফাটাই গল্প বলতে পারবে, এটাই ক্যারিজমেটিক একটা ক্যারেক্টার আর কি। তো এখানে উনি যে বলছে যে আরোপিত অধ্যাদেশ, এটা আমি একটু সাংবিধানিক ব্যাখ্যা দিই। ধরেন মানে এই সরকারের আমলে, ইউনূস সরকারের আমলে রাষ্ট্রপতিকে দিয়ে 133টা অধ্যাদেশ জারি করছেন, কিন্তু আমাদের সংবিধান যেহেতু আমরা কন্টিনিউ করেছি, তো এখানে আপনার সংবিধান বিষয়ে উনি কোনো চেঞ্জ বা অন্য কিছু নিয়ে উনি কোনো আদেশ জারি করতে পারবেন না। এই কারণে সরকারও খুব চালাই করে নাম দিয়েছে কি সংবিধান বিষয়ক আদেশ, এই কারণে এটাকে আরবিতে আদেশ বলছে, এটাকে উনি বানাই কোনো কথাবার্তা বলে নাই। কারণ হচ্ছে কি আমাদের এই মানে যে ইউনূস সরকারের যে পুরো টার্মটা, টেনিউরটা, এটাকে সম্ভবত নেক্সট অধিবেশনে এটাকে 4র্থ তফসিলে যুক্ত করা হবে, তো সেটার একটা ধারাবাহিকতা প্রসেস সেটা ছিল। তো এটা ওই বললাম না, প্রফেশনাল ডিবেট হলে এটা সুবিধা আর কি। এখন এটা মানুষ তো জানা নাই ভিতরে গভীরটা, সরাত তুষার ভাই বলে গেছে, মানুষও বাবা খুব বলেন জোশ বলবো। তো এখন হচ্ছে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে বিএনপির বিষয়ে আপনি আসলেন, তার আগে আমি একটু রুবেল ভাইয়ের প্রশ্নের জবাব দিতে চাই। দেখুন আসলে পপুলিজম হতে পারে, কারণ আবার বিএনপিও তার গুছায়া নিতেছে। এখন ধরেন পৃথিবীতে আপনি কখনোই মানে এরকম পাবেন না যে সে ধরেন আমি প্রধানমন্ত্রী হয়েছি, আমার দল ক্ষমতা আসছে, আমি বিপক্ষ দল থেকে মন্ত্রী আনলাম বা একটা প্রেসিডেন্ট বিপক্ষ দল দিয়ে দিলাম, সেটা তার দলটাই করবে কিনা। আমাদের প্রশ্নটা হচ্ছে কি ট্রান্সপারেন্সি আছে কিনা, বা আপনি যাকে ক্যাপেবল লোকটাকে মেরিটোক্রেসিকে প্রায়োরিটি দিচ্ছে কিনা। তো সেটা যদি না হয়, এখনই আপনি দিচ্ছেন মানে মাত্র বসাইলেন, আপনি তো ওটা পারফরমেন্স দেখতে তো হানিমুন পিরিয়ড কাটলে তো 100 দিন লাগে, তাই না? এখন আপনি শুরুতেই যদি আপনি বলে ফেলেন যে হানিমুন, বিয়ের সময় যদি বলে ফেলেন যে হানিমুন সিস্টাইটিস হয়ে যাবে, আগে আপনি ট্রিটমেন্ট শুরু করে দিলেন, তাহলে তার হলো না। তো এটার জন্য আমাদের ওয়েট করতে, ওয়েট অ্যান্ড সি। তো এখন আর বিএনপি এড়িয়ে যাচ্ছে কিনা, দেখুন স্থানীয় সরকার আমাদের, এটা আমি রোল বেসড একটা বিষয় একমত, সেটা হচ্ছে ধরেন আমাদের যে উচ্চ কক্ষের যে আলোচনাটা হচ্ছে, উচ্চকক্ষ পৃথিবীতে খুব রেয়ার যে ইউনিটারি রিপাবলিকে আপনার হচ্ছে উচ্চকক্ষ রয়েছে, ডুয়েল পার্লামেন্ট। তো নেপালেও রয়েছে, কিন্তু নেপালে কিন্তু প্রাদেশিক সরকার। তো আমাদের ধরেন বাংলাদেশের যে পরিমাণ আমরা মানে আয়তনে ছোট হলে আমাদের ডেন্সিটি কিন্তু অনেক বেশি। তো সেক্ষেত্রে ধরেন আমাদের সব কিছুই কিন্তু ঢাকা কেন্দ্রিক। আমরা কিন্তু অনেকদিন থেকে বলে আসতেছিলাম, ধরেন আমাদের সব প্রতিষ্ঠান বিকেন্দ্রীকরণ করা, সব একেবারে স্কুল কলেজ হাসপাতাল এভরিথিং ঢাকা কেন্দ্রিক। কেন ঢাকায় কেন একমাত্র সব লোডটা পড়ে? তো এই কারণে হচ্ছে ধরেন ঢাকার যে নিজস্ব যে স্বাতন্ত্রিক যে বৈশিষ্ট্য, সেটাও হারিয়ে ফেলছি আমরা। একই সাথে ঢাকার মতো অতি লোডের কারণে এটা কিন্তু মানে প্রাকৃতিক বিপর্যয়, পরিবেশে বিপর্যয় হচ্ছে, এবং যার কারণে এই লোডটা ডিসেন্ট্রালাইজ করলে সুবিধা হয়। তো এটা শুরুতে আমরা যদি ধরেন কিছু জোন ভিত্তিক করতে পারতাম, এবং একই সাথে জোনটা করতে হলে কিন্তু আপনার স্থানীয় সরকারকে শক্তিশালী করা। আমরা এখনো সেই ধারণা থেকে বেরোতে পারিনি যে ধরেন আমাদের এমপিরা এখনো সবাই এটা ভাবে যে মেম্বার অফ পার্লামেন্ট মানে সে রাস্তাঘাট ব্রিজের জন্য সে রেডি হচ্ছে, কিন্তু তাকে যে আইন তৈরি করতে হবে। এই কারণে ধরেন আমাদের মেম্বার অফ পার্লামেন্ট আমরা 300 জন পাই, মহিলা সদস্য সব 350 পাই, কিন্তু আপনি যদি একেবারে প্রপার অ্যানালাইজ করতে যান, একদম সত্যিকারের 50 জন পার্লামেন্টারিয়ানও নাই। আপনি ধরেন সংবিধান কি, আইন কি, নিয়ম কানুন কি, কিছুই জানে না একেবারে খুবই দুঃখজনক বিষয়। 54 বছর ইতিহাসে আপনি মানে সংবিধান কোন ধারা আছে, কটা তফসিল আছে, কটা বার অ্যামেন্ডমেন্ট আছে, কিছুই জানে না। তো এখন এই জিনিসগুলো যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা না হাত দেন, তাহলে আপনি পরিবর্তনটা হবে না। আর একটা বিষয় যে ধরেন আমরা সকলের, ধরেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন কিংবা এনসি বলেন, সবার একটা মেন উদ্দেশ্য হচ্ছে কি ধরেন আমরা প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলো তৈরি করা, গণতন্ত্র উদ্ধার করা এবং ফেসিবাদকে ঠেকানো। তো সেটা যদি হয়, তাহলে ধরেন আপনি কোন প্রসেসে হইলো না হইলো, ট্রান্সপারেন্সিটা রইলো কি না, সেটা একটা জরুরি প্রশ্ন। সেটার জন্য আপনি প্রশ্ন করতে পারেন, সেটার জন্য আপনি হেল্প করতে পারেন। এখন অযথা এইসব প্রশ্ন উদ্ধার করাটা আমি মনে করি যে খুব মানে অযাচিত। আর বিএনপি এড়িয়ে যাচ্ছে কিনা সে ব্যাপারে ধরুন স্থানীয় সরকারগুলা খুব স্ট্রংলি আমাদের মডিফাই করা উচিত।
মানে এখানে স্থানীয় সরকারের তার কাজটাও আলাদা করা উচিত। সেখানে তো আগে দলীয় নিয়োগ নিয়ে তো এই জন্য সেটা প্রশ্ন উঠেছে। এখন ধরেন প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক, কারণ বিএনপি সারদ তুষার ভাই বলছিল যারা হারছে তাদেরকে আপনি আবার প্রাইস পোস্টিং করলেন। তো এটা আসলে মানে এটা একটা খুবই দৃষ্টিকটু, এটা সবার জন্য দৃষ্টিকটু। আমার মনে হয় যে এখানে আসলে যারা একবার যাদেরকে আপনি দিয়ে হারছেন তার মানে পিপল তাকে রিজেক্ট করছে, তো তাকে আপনি আবার কেন পুরস্কৃত করতেছেন? এটা আসলে দলের ইমেজ আমি মনে করি নষ্ট করে অনেক ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমি মনে করি ধরেন বিএনপি তো তার দলের লোকে দিবে, কিন্তু এক্ষেত্রে প্রশাসক যদি আপনি ইলেকশন যদি 6 মাসের মধ্যে হয়, তাহলে আমি মনে করি না যে আসবে, তাকে যদি আপনি ইলেকশন করেন এটা বরং বিএনপির জন্য খারাপ হচ্ছে। কারণ তাকে যদি আনতেছেন, কারণ বাংলাদেশের যে এন্টি ইনকম্বেন্সি ইফেক্টটা খুব ভালো কাজ করে বাংলাদেশের মতো কান্ট্রিতে, মানে আপনার ক্ষমতা আসলে দ্রুত অজনপ্রিয় হয়ে যায়, নেগেটিভ ইফেক্টটা বেশি পড়ে। তো এই ক্ষেত্রে আমি মনে করি এটা বিএনপি কিন্তু এটা মানে লুজ গেম হতে পারে আগামী 6 মাস 1 বছর পরে ইলেকশনগুলো হয়। তো এক্ষেত্রে আরও ট্রান্সপারেন্সি বা বিভিন্ন এক্সপার্ট যারা স্থানীয় সরকার, তার পুরনো আমলা, বিচারপতি, অনেক কিছুতে আছে, তাই না, বা সুশীল সমাজের প্রতিনিধি আছে, অনেক কিছু, অনেকের দিয়ে আপনি বা প্রশাসক রয়েছে, হ্যাঁ, এদের কিন্তু আপনারা চালাতে পারতেন। আর এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের মানে হাসিনা তো 17 বছর অনেক কিছু ধ্বংস করছে। তো এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের স্থানীয় সরকারগুলা বা আমাদের বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে যে মানে রিজনাল যে ডেভেলপমেন্ট সেন্টারটা আমাদের হাত দেওয়া, সেটার জন্য আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলো আগামী 6 মাসের মধ্যে হওয়া উচিত, এটা আমি মনে করি। জি স্যার, তুষার, এই যে আলোচনাটা ডাক্তার সাজিদুল হক রুবেল বলছিলেন যে এই যে বিএনপি অনেকগুলো কর্মসূচি নিয়েছে নিঃসন্দেহে জনবান্ধব, সেগুলো অনেকটা কি এক্সিবিশন মতো কিনা, এবং এই প্রশ্নটা এভাবে রাখতে চাই, যদি 17 ফেব্রুয়ারি শপথের দিন ধরে প্রায় 1 মাস হতে চললো, এই 1 মাসে এই সরকারের পথ চলে এবং নিঃসন্দেহে কিছু ভালো কর্মসূচি তো আছে, আপনারাও কি এগুলোকে শুধু এক্সিবিশনের মতো মনে করেন কিনা, নাকি বিএনপির আন্তরিক ইশতেহার বাস্তবায়নের যে আন্তরিকতা সেটা দেখেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব থেকে শুরু করে আমাদের শাহেদ ভাই, এই যে শুধু এই কথাটা বলবো যে কালি মোছার আগেই আমরা অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছি, শুধু এই কথাটা বলার জন্যই এই 1 মাস আগে বিচার বিবেচনা ছাড়া আপনি এই কাজটা করেছেন, এবং এটার ইম্প্যাক্টগুলো কি আপনি আরও কয়েকদিন পর টের পাবেন। পে স্কেল যেটা ছিল, পে কমিশন, সেটাকে বন্ধ করে দিয়ে তারপর হচ্ছে আপনার এই যে কৃষক কার্ডের মধ্যে, ভর্তুকির মধ্যে, এগুলোর মধ্যে দেওয়া হচ্ছে, মানে এখান থেকে নিয়ে ওখানে দিচ্ছেন, আবার ওখান থেকে নিয়ে এখানে দিতেছেন, এটা একটা স্পেকটাকেল তৈরি করাটাই মূল উদ্দেশ্য। আমি এটা প্রশ্ন করেছিলাম, দেখি বিএনপি এটার এখনো পর্যন্ত উত্তর দিতে পারে নাই, যে আপনি যে ফ্যামিলি কার্ডের মতো এত মানে অলরেডি 140টা সামাজিক সুরক্ষা খাতের কর্মসূচি আপনার আছে, সেগুলোর কোনোটা ভঙ্গুর অবস্থা, কোনোটা নন পারফর্মিং, নানা কিছু, সেগুলোর ব্যাপারে একটা পূর্ণ মানে রিভিউ না করে আপনি যে নতুন ফ্যামিলি কার্ড শুধু আপনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বলে আপনি যে করলেন, আপনাকে এটা এক পাতার পলিসি ব্যাপার আছে কিনা সরকারের, মানে কোথা থেকে কীভাবে আপনি টাকাটা মানে তো করবেন, কীভাবে আপনি খরচ করবেন, এটা টোটাল একটা সমন্বিত পরিকল্পনার ব্যাপার আছে কিনা, থাকলে অবশ্যই ভালো, এটা দেখা যাবে। কিন্তু আপাতত মনে হচ্ছে শুধু এই যে কথাটা বলবো আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি, এই কথাটা বলার জন্যই 1 মাসের মধ্যেই এই জিনিসটা আনার শুরু করেছে। আচ্ছা দেখেন, আলেম ওলামাদেরকে আপনার সম্মানী এবং আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে ঢোকানো হচ্ছে, খুবই ভালো কথা, এটাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু অন্তর্বর্তী সরকার, তথাকথিত অনির্বাচিত সরকার, যে আইন শৃঙ্খলা কমিটির যে মিটিংয়ে যে ফরম্যাট রেখেছিল, বিরোধী দল থাকতো এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা থাকতো, জুলাই আন্দোলনের ছাত্রদের প্রতিনিধি থাকতো, নানা কিছু মিলে একটা মোটামুটি ভার্সেটাইল, বিএনপিও ছিল, আমরাও ছিলাম, জামায়াত ইসলামী ছিল, সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকতো, এবং সেখানে আমরা যে ফিডব্যাক দিতাম সেগুলো নোট ডাউন করে তারপর তারা প্রশাসন পরিচালনা করার চেষ্টা করতেন, যেখানে বিশেষত আইন শৃঙ্খলার ক্ষেত্রে। এখন আপনি দেখেন আইন শৃঙ্খলা কমিটির সভ্য কারা, মানে কারা বসতে পারবে আইন শৃঙ্খলা কমিটিতে, পুরো বিরোধী দলকে এখান থেকে নাই করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং করে আপনি আসলে ওই যে বারবার আপনি জামায়াতকে দোষ দেন যে জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করে, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য আপনি এদেরকে ঢোকানোর চেষ্টা করলেন। এবং আরেকটা উদাহরণ দিই, এই যে সংসদে আপনি একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এই কথা যুক্ত করেছেন, সংসদে প্রত্যেকটা ডোর টু ডোর এই কাজটা করা হয়েছে, এই আমরা কিন্তু এর বিরুদ্ধে না, একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসে, ঠিক আছে, কিন্তু এটা আপনি তো সংবিধান পরিবর্তন কোথায় করলেন, আপনি এটা করলেন সংবিধানের কোন ধারা পরিবর্তন করে এটা করেছেন, আপনি এখন এটা করেন নাই, জাস্ট এটা আপনি এখানে বসিয়ে দিয়েছেন। তো কথায় কথায় সংবিধানের দোহাই দিবেন, কিন্তু আবার এটা করবেন একটা অসাংবিধানিক প্রক্রিয়ায়, এটা তো হয় না। বিশেষত সংসদে, আপনার পার্টি অফিসে করেন সেটা অন্য জিনিস, সংসদে যখন আপনি করেছেন তখন একটা প্রক্রিয়া মেনে করতে হবে, সেই প্রক্রিয়াকে এখানে মানা হয়েছে, মানা হয়নি। তারপর আসেন এই যে যতটা সহজভাবে রাকিব বললো 42 প্রশাসক বসানো, ব্যাপারটা কি এতটা সহজ? আপনি যদি 6 মাস পরে নির্বাচন দেন, তাহলে এতদিন এটা কীভাবে চলেছে? জেলা প্রশাসকই দায়িত্ব পালন করেছেন কিংবা ইউএনওই দায়িত্ব পালন করেছে, সেভাবেই থাকবে। আপনি দলীয় প্রশাসক দেওয়ার সুস্পষ্ট মানে হচ্ছে আমাদেরকে আপনি বললেন শুধুমাত্র 2টা উপদেষ্টা থাকার কারণে, যে যার একজন আবার এই দলে আসেই নাই, আরেকজন নির্বাচনই করে নাই, আপনি কিংস পার্টি খেতাব দিলেন। আর এখন আপনি এই প্রশাসক পুরোটা বসিয়ে আসলে অ্যাকচুয়াল কিংস পার্টির মতো আচরণটা এখানে করবেন, মাঠ গুছাবেন। এই যে ঢাকা দক্ষিণে যিনি আমাদের মেয়র, আমাদের প্রিয় সালাম ভাই, অনেক রক্ষ করেছি তার সাথে, তিনি তো মসজিদে গিয়ে ভোট চাওয়া শুরু করেছেন প্রশাসক থেকে। তাহলে আপনি পুরো সিটি কর্পোরেশনের লজিস্টিক্স এবং পুরো ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে আসলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
দ্যাটস কিংস পার্টি। কিন্তু আপনি আসলে দোষ দেন অন্যের ঘাড়ে। এনসিপি কিংস পার্টির মধ্যে কিছুই করে নাই, তার মাত্র 2টা উপদেষ্টা ছিল, সেই উপদেষ্টাদেরকে আসলে কাজ করতে দেওয়া হয়নি। যাক, সেটা অন্য আলোচনা। কিন্তু এখন আপনি কি করতেছেন, টোটাল একটা সর্বগ্রাসী প্রক্রিয়া দেখতেছি। এটা কি আইয়ুবের আমল নাকি যে আমরা বেসিক ডেমোক্রেসিতে ফিরে যাব? আপনার কাজ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার যে কমিশনটার প্রস্তাবটা ছিল সেটা আপনি বাস্তবায়ন করবেন, সেটা ইমপ্লিমেন্ট করবেন। আপনার কোনো আরও কোনো ইনোভেটিভ পরিকল্পনা থাকলে সেটা করবেন, কিন্তু জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থায় ফেরত আসতে হবে। সেটা না করে আপনি জনগণের প্রতিনিধিদেরকে ভোট দিয়ে যেন জনগণ পাঠাতে পারে স্থানীয় সরকারে, সেই ব্যবস্থা না করে আপনি প্রশাসক বসাইতেছেন। কিন্তু আপনি বলতেছেন আমি বহুদলীয় গণতন্ত্র, আমি ট্রু থার্ডের মধ্যে আসছি। তো এই যে বিএনপির এই রাজনীতি পুরো প্রক্রিয়া বোঝা যাচ্ছে, বিএনপি পুরো স্টেট মেশিনারিজ, সমস্ত জায়গাটা তার দলীয় লোকজন দিয়ে বসাবে এখানে। তো এইটা করার মধ্য দিয়ে আসলে তারা যেটা করতেছে সেটা হচ্ছে রাষ্ট্র, সরকার, দল এগুলোর যে একটা পার্থক্য দরকার আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, এই পার্থক্যটাকে একাকার করে ফেলতেছে। এখন এই সমালোচনাটা অনেক তিক্ত মনে হতে পারে, কিন্তু সময় বলবে যেটা বিএনপির জন্যই সবচেয়ে ক্ষতিকর হচ্ছে। সবচেয়ে গর্হিত ব্যাপার হচ্ছে যারা নির্বাচনে হেরেছে, এই জাতীয় নির্বাচনে, তাদেরকে আপনি প্রশাসক বসিয়েছেন। এটা তো একেবারে পিওরলি আর কিচ্ছু না, এটা হলো প্রাইস পোস্টিং। বা যারা মনোনয়ন পায় নাই, আপনি 42 জনের ব্যাকগ্রাউন্ড দেখেন, বিএনপি দলের পদ নেই এরকম একজন আছে যারা হয় তারা মনোনয়ন চেয়েছিল পায় নাই, অথবা তারা যেমন আমি দেখলাম যে আমাদের টাঙ্গাইল 3 আসনে আমাদের প্রার্থী বললেন যে সে তো আমার আসনের ইয়ে ছিল, মানে বিএনপি প্রার্থী ছিল। এই 2 ক্যাটাগরি, হয় নির্বাচনে হেরেছে অথবা মনোনয়ন চেয়ে পায় নাই, এই 2 ক্যাটাগরিকে 42টা জেলা পরিষদ পাঠানো হয়েছে। এবং এখানে বলে যাই, পৌরসভার জন্য একই পরিকল্পনা হচ্ছে, উপজেলার জন্য একই পরিকল্পনা হচ্ছে, সম্ভবত ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত একই পরিকল্পনা। মানে পুরো এন্টায়ার যে ফিল্ড, এটা বিএনপি রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে নিজেদের দিকে রাখবে এবং তারপর স্থানীয় সরকার নির্বাচন দেবে, হয়তো সেটা 2-2.5 বছর পরে। ইন দ্য মিন টাইম তারা মাঠ গোছাবে। একই কাজ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও করেছিলেন। স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাটা তিনি কীভাবে ওই যে ধাপে ধাপে যে আসছিলেন, প্রথমে 79 জাতীয় নির্বাচনের আগে, স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আগে কিন্তু এইভাবে প্রশাসক বসিয়ে তারপর তিনি পুরো ফিল্ডটা নিজের মতো করে তারপর বিএনপি প্রতিষ্ঠা করা ইত্যাদি ইত্যাদি করেছেন। আমরা সেটাকে ঐতিহাসিকভাবে বিরোধিতা করি না কেন, এটা একটা ঐতিহাসিক প্রয়োজন ছিল, আমরা এটা অলমোস্ট সমর্থন করি। কিন্তু এখন আপনি এটা কেন করছেন যখন এতগুলো রাজনৈতিক দল আছে, যখন জনগণ স্থানীয় সরকার নির্বাচন চায়, তাই না? ফলে এই কাজগুলো বিএনপি এমনিতে এই যে স্পেকটাকেল যতই করুক, আমাদের যে বৃহত্তর পলিটিক্যাল কোয়েশ্চেন সেটা ডিল করার ক্ষেত্রে ভুল হচ্ছে এবং মারাত্মকভাবে বিএনপি এখানে মানে ভুল করছে। যদি এই পলিটিক্যাল কোয়েশ্চেন ডিল করতে আপনি ভুল করেন, ওই চটকদারি যাই কর্মসূচি করেন না কেন, পুলিশ যত কর্মসূচি করেন না কেন, মোদিও করেছে এগুলো, কিন্তু সেগুলো আসলে জনগণ শেষ পর্যন্ত গ্রহণ করে নাই। আর এই ফ্যামিলি কার্ডের অনিয়ম, দুর্নীতি এগুলো কয়েকদিন পরে টের পাওয়া যাবে আর কি। জি, ডাক্তার স্বাগত হোসেন শান্ত, এই যে রাজনীতিতে ভুল করছে কিনা বিএনপি আর যা কর্মসূচি সব আসলে পপুলিস্ট এবং এই যে জনপ্রিয়তা অর্জনের বিএনপির ভুল যদি সারোয়ার তুষার বা বিরোধী দলের নেতারা ধরিয়ে দেয়, তো বিএনপির ওয়েল উইশার, যে ভুল ধরিয়ে দেয় সে প্রকৃত ওয়েল উইশার। আসলে স্থানীয় সরকার ব্যবস্থাটা অনেক বছর ধরেই ভঙ্গুর ছিল, দলীয়করণ করে নানানভাবে ব্যবহার করেছে। সেটা যখন গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের সাজানো যেই একেবারে মেম্বার থেকে শুরু করে ইউনিয়নের, সিটি কর্পোরেশনের মেয়র পর্যন্ত সবাই যখন পালিয়ে গেল বা লাপাত্তা হলো, তারপর একটা শূন্যতা তৈরি হলো। সেইখানে ইউএনও, ডিসি এদের দিয়ে যে কাজ চালিয়েছে আসলে স্থবির হয়ে পড়েছিল। বিভিন্ন জায়গায় গ্রাম পর্যায়ে আপনি খোঁজ নিয়ে দেখবেন এই সময় আপনার সংবাদদাতাদের দিয়ে, যে সামাজিক কর্মসূচি, যে লোকাল গভর্নমেন্টের যে দায়িত্ব, স্থানীয়ভাবে রাস্তাঘাট, ব্রিজ, পুল, সাঁকো, নানান বিষয়ে যে নানান রকমের কাজ আছে, সব ভঙ্গুর হয়ে পড়েছিল। তাদের দিয়ে আসলে এইভাবে চলছে না। এখন নতুন সরকার এসছে, ডেফিনেটলি দ্রুততম সময়ের মধ্যে তাদের একটা ইলেকশন দিতে হবে। কিন্তু একটা নির্বাচিত সরকার, সেই ইলেকশন দেওয়া পর্যন্ত এই সময়টা তারা হয় যে আগে যেইভাবে চলছিল না যাদের দিয়ে, তাদেরই বহাল রেখে সেইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে হতো, অথবা নতুন করে যদি আবার আমলাদের বা অন্য কাউকে দেয় তাহলে অল দ্য সেম, সেই একই, সেইখানেও আপনার ওই যে সরকারের আমলাদের আবার আপনি এই দায়িত্বে দিয়ে পরিবর্তন করে দলীয় আমলাদের দিয়েছেন, তাদের দলীয়করণ হচ্ছে, সে অভিযোগটা আসতো। কিন্তু আপনি যদি এখন যাদের দিয়ে রেখেছে ওই ইন্টারিম গভর্নমেন্ট, তাদের দিয়ে যে চলছে না, এটা তো প্রমাণিত। স্থানীয় সরকার ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। এখন সরকার কি তাদের বহাল রাখলেই ভালো হতো? কারণ ওইখানে জামাতের প্রতিনিধি আছে, ওইখানে কিছু এনসিপির প্রতিনিধি আছে, ওইখানে কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধিও রয়ে গেছে, সেইভাবে রাখলে ভালো হতো। তাহলে তিনি পরিবর্তন করে যদি আবার সেই আমলাদেরই দিয়ে চালাতেন, তাহলে ওই আমলা কি অনুগত আমলা, তাহলে আমলাদের আরও দলীয়করণের দিকে ঠেলে দেওয়া হতো না। সেই জন্য বিএনপি
তাদের রাজনৈতিক কর্মী বা নেতাদের মাধ্যমে এটাকে আপাতত পরিবর্তন করেছে। এখন এই এই জায়গায় তো সব পরিবর্তন জায়গায় করলে দলীয়করণের হ্যাঁ, অভিযোগ আছে। দলীয়করণ হলে এতে যে আশঙ্কাটা করছে যে তারা সাজাবের পরে নির্বাচন দিবে এবং জিতে আসবে। 2008 সালে আওয়ামী লীগ ব্রুট মেজরিটি নিয়ে নির্বাচিত হওয়ার পরেও 4টা বড় সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে 4টেই হেরেছিল, বিএনপি এসেছিল। সুতরাং শুধু ক্ষমতায় থাকলে বা দায়িত্ব থাকলেই নির্বাচনে জেতা যায় এই সত্য বিএনপি যদি ভেবে থাকে তাহলে বিএনপি রাজনৈতিক দল হয়ে ওঠেনি, এটা আমার বলতে হবে। কিংবা অন্যরাও যে কথা বলছে সেটাও ঠিক নয়, কাউকে না কাউকে দিয়ে দায়িত্ব, এবং এদের সবাইকে যে নির্বাচনে নমিনেশন দেবে বিএনপি এটাও আমি মনে করি না। আর পরাজিতদের দায়িত্ব সব জায়গায় দেওয়া হয়নি, যেখানে যেখানে দেয়া হয়েছে পরাজিতদের মধ্যে তারা পরীক্ষিত নেতা, অতীতে জনপ্রতিনিধি ছিলেন, এবং ধরেন ঢাকা উত্তরে জামাতের আমিরের সঙ্গে যিনি ছিলেন, এবং নানান জায়গায় চাউর যে সমঝোতার ভিত্তিতে নাকি আমিরকে নির্বাচিত করতে হয়েছে বা করা হয়েছে, বিরোধী দলীয় নেতা লাগবে, সেক্রেটারি হেরেছেন তো আনতে হয়েছে, এইরকম একজন নেতা তিনি পরীক্ষা দিয়েছেন, তিনি পরাজিত হয়েও জনগণের কাছে এই পরীক্ষা উত্তীর্ণ তিনি একজন এই মাপের নেতা। দক্ষিণে সালাম ভাইরে দিয়েছেন, সালাম ভাই আগে ডেপুটি মেয়র ছিলেন। আপনি খুলনায় মঞ্জু ভাইকে দিয়েছেন, বিভিন্ন জায়গায় যা দিয়েছেন আপনি তাদের প্রোফাইল ঘেটে দেখবেন এরা কেউ অযোগ্য না। এখন তারা কাজ যদি পুরোপুরি ওই রকম জনমুখী কাজ না বা করেন, পারফরম্যান্স যদি দেখাতে না পারেন, পারফরম্যান্স ভালো দেখাতে না পারেন, তাদের কাজ ধরে ধরে সমালোচনা করেন। শুধুমাত্র বিএনপির নেতাকে দিয়েছে বা শুধু তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন বা নমিনেশন চেয়ে পাননি, বিএনপি তো তার দলের ওই লেয়ার দেখেই তাদেরকে দিবে। রাজনৈতিক সিদ্ধান্ত ওইরকমই হওয়া উচিত, বিএনপি তার সিদ্ধান্তে ঠিক করেছে। এখন আমাদের দেখার বিষয় তাদের কার্যক্রম, স্থানীয় সরকার নির্বাচনের এই প্রতিনিধির যেরকম কার্যক্রম হওয়া উচিত তার ব্যত্যয় তারা কোথায় কোথায় ঘটাচ্ছেন, সংবাদ মাধ্যমের উচিত নজর রাখা, বিরোধী রাজনৈতিক দলগুলির উচিত নজর রাখা, এমনকি সরকারের গোয়েন্দাদের মাধ্যমে উচিত নজর রাখা, এবং কেউ সেটা করলে তাদের বিরুদ্ধে সমালোচনা হওয়া উচিত, তাদের সরিয়ে দেওয়া উচিত। আর এটা ভাববার কোনো কারণ নাই যে তার ওই পদে আছেন বলেই নির্বাচিত হয়ে যাবেন, কারণ পদে থাকলে নির্বাচিত হওয়ার এই ধারা যদি সত্য হতো তাহলে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকতো বা ক্ষমতায় থাকতো ওই এমপিরাই, মন্ত্রীরাই তাহলে নির্বাচিত হতেন। প্রভাবশালী মন্ত্রীরা মন্ত্রীর পদে থেকে ইলেকশন করে তারা হেরে আসেন নাই। সুতরাং এইসব আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, ভুল ব্যাখ্যা দেওয়ারও কারণ নেই। কাজ খারাপ করলে কাজের সমালোচনা আমরা করবো। ডক্টর সাজ্জুদুল হক রুবেল, একটু দৃষ্টি দিতে চাই, আমরা জানি যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ এবং ইরানের উপর যে আগ্রাসন, এই আন্তর্জাতিক প্রেক্ষাপট দিয়ে যদি একটু আলাপ নাও করি, এর যে প্রভাব আমাদের দেশে, আমরা জ্বালানি তেল নিয়ে তো একদম হুলস্থুল কাণ্ড দেখেছি, যদিও রেশনিংটা আজকে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু তেলের এই বিষয়টি কিন্তু এখনও স্বাভাবিক পরিস্থিতি আসেনি। বলা হচ্ছে এর আরও বৃহত্তর প্রভাব পড়বে সামনে, যেহেতু গরম আসছে, জ্বালানি এবং সেই জায়গাটির নিরাপত্তা বিষয়। আপনার কাছে কি মনে হয় কিনা এই যে অন্তত এই বিদ্যুৎ ও জ্বালানি খাতে এখন পর্যন্ত সরকার যে পথে হাঁটছে ঠিক আছে কিনা? এখন পর্যন্ত খুব একটা হাঁটা শুরু করে নাই, এক নম্বর কথা। হাঁটার চেষ্টা করছে আর কি। চেষ্টা করার মধ্যে বিপিসি প্রথমেই একটা ধাক্কা খাওয়াই দিছে। দেখেন এই ঢাকা শহরে যে বিশাল আপনার গাড়ির লাইন দেখতেছেন না, এই গাড়িগুলো প্রত্যেকটা অকটেনে চলে, ডিজেলে চলে না। ঠিক আছে, অকটেনে চলে। তো বিপিসি প্রথম বলবে, এবং জ্বালানি মন্ত্রী, মাননীয় জ্বালানি মন্ত্রী অমিত ভাই বলবে প্রথমেই, প্রতিমন্ত্রী বলবেন প্রথমেই যে আপনারা অকটেন নিয়ে টেনশন করেন না, অকটেন আমরাই তৈরি করি, আমরা বেশি তৈরি করি। অকটেন আমরা হরমুজ প্রণালী থেকে নিয়ে আসি না। ঠিক আছে, অকটেন আমার দেশে তৈরি হয়, আমার দেশের গ্যাস কনডেনসেশন করে অকটেন তৈরি হয়। এছাড়া আমরা কিছু সরাসরি পরিশোধিত তেল কিনি, যেটা আমরা হচ্ছে ওই মিডল ইস্ট থেকে কিনি না, এই সিঙ্গাপুর থেকে, এই অঞ্চল থেকে আমরা কিনি। সেখানেও হচ্ছে আমাদের ওই হরমুজ প্রণালীর উপর নির্ভর করতে হয় না। ফলে অকটেন, পেট্রোল এই জায়গায় আমাদের কোনো সংকট নেই, এই কথাটি তারা বলবে। এই কথাটি না বলে বললো যে সংকট নাই, 5টা জাহাজ আসতেছে, এই আসতেছে, একটা অপ্রয়োজনীয় একটা আনাড়ি মার্কা কথাবার্তা। এবার আনাড়ি কথাবার্তার মধ্যে দিয়ে মানুষটা এমনি বাঙালি খুব হুজুগে এবং খুব দ্রুত প্যানিক হয়ে যায়, এবং খুব দ্রুত প্যানিকড হয়ে গেল। এটা হলো এক নম্বর। শুধু প্যানিকড হয় না, মজুদদারি, এবং মজুদদারি শুরু করে যত দরকার নাই সে আরো বেশি বেশি কিনা, শুধু ব্যবসায়ী মজুদদার না, অনেক পরিচিত ব্যক্তিগত মজুদদার হয়ে, ব্যক্তিগত মজুদদার। আমার এমন অনেক পরিচিত লোক আছে যে তার গাড়ি ভরে
তেল কিনে নিয়ে এসে আবার বাসায় এসে ওইটার থেকে গ্যালনে ভরে আবার খালি করে আবার গেছে হচ্ছে কি ওটা গাড়ি নিয়ে করতে। মানে এটা একটা মানে মানে বেশ মজার একটা ব্যাপার হলো। এরপর তারা কি করলো, আরেকটা উদ্যোগ নিল, রেশনিং সিস্টেম করলো। রেশনিং সিস্টেম করার মধ্যে দিয়ে তারা এই যে আতঙ্কটা এটাকে আরেকটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দিল। সমস্যা আছে, বেশি বেশি তেল কিনতে হবে, কারণ দেখো না রেশন শুরু হয়ে গেছে। তারপর এখন রেশন উইথড্র করলেন, খুব ভালো কথা, কিন্তু আপনি এখনো চলেন, এখনো বাইরে যান, যা দেখবেন যে প্রচুর জায়গায় স্টেশন বন্ধ, এখনো স্টেশন বন্ধ আছে অনেক জায়গায়, এবং এখনো ওখানে হচ্ছে গিয়ে এক ধরনের টেনশন ক্রিয়েট করা হয়েছে। এই জায়গায় উদ্যোগটা নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় একটু স্মার্টলি নেওয়া দরকার ছিল। আরেকটা জিনিস আসেন, যে জায়গাটা হচ্ছে বাংলাদেশের এখন হচ্ছে খুব বড় প্রশ্নের জায়গায় আসবে, সেটা হচ্ছে তারপরও আমাদের তো হচ্ছে ক্রুড অয়েল দরকার, আমাদের অপরিশোধিত তেলের প্রয়োজন রয়েছে। এই অপরিশোধিত তেলের ক্ষেত্রে আমরা তেলটা কোথা থেকে কিনি, আমরা আমাদের আসে মধ্য প্রাচ্য থেকে, এবং যেটা আমাদের ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধিত হয়। এই অপরিশোধিত তেলের ক্ষেত্রে আমাদের কি শুধুমাত্র ওই হরমুজ প্রণালী থেকে আসা তেল তার উপর নির্ভর করব? আমরা তো জানি আবুধাবির থেকে সরাসরি আমরা আনতে পারি। আরও একটা ঘটনা আমরা ঘটাতে পারি, সেটা হচ্ছে রাশিয়ার ক্রুড অয়েল আছে। এখন রাশিয়ার ক্রুড অয়েলের ক্ষেত্রে এখন তেলের বাজারটাই হচ্ছে ইরানের কাছে এখন একমাত্র একটা অস্ত্র, একটা কঠিন অস্ত্র। ইরান যদি কোনোভাবে এটাকে $200 ব্যারেলে নিতে পারে প্রাইস হাইক করে, তাহলে কিন্তু রেজিম চেঞ্জ ওই ইরানে হবে না রেজিম চেঞ্জ আমেরিকা হবে, এটা দেখার একটা বিষয় আছে। ওই মধ্যবর্তী নির্বাচনে দেখা যাবে একটা বিশাল বড় ভূমিধস পরাজয় ঘটতে পারে হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্পের। আর ডোনাল্ড ট্রাম্পের তো আরেকটা আছেই, হ্যাঁ, আরেকটা ঘটনা আছে, তার তো এপস্টিন ফাইলস আছে। তো ওইসব থেকে অনেকে বলে ডিস্ট্র্যাক্ট করবার জন্য হঠাৎ করে সে যুদ্ধ শুরু করে দিয়েছে ইরানের সাথে। তো ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে রেজিম চেঞ্জ আসলে ইরানে হবে না আমেরিকা হবে, এটা ব্যাপার হয়ে যাবে। ফলে ওইটাকে ক্ষেত্রে সে কিন্তু এখন একটা বড় ধরনের ছাড় দিয়ে দিছে, সেটা হচ্ছে তার যে আরো বড় শত্রু রাশিয়া, সেই রাশিয়ার তেল কেনার জন্য সে একটা ছাড়টা দিয়ে দিছে। এখন বাংলাদেশে সেই জায়গায় একটা উদ্যোগ গ্রহণ করা দরকার। তার যদিও এখানে একটা এক্সপার্ট অপিনিয়ন আছে যে রাশিয়ান যে ক্রুড অয়েল আছে ওটা এত হেভি, এখন আমাদের রিফাইনারি তৈরি হয়েছে ইরানের ক্রুড অয়েল কে হচ্ছে পরিশোধন করবার জন্য, ওটা কাজ করবে কিনা, ওটা কাজ করবে না। ওটা তো বাংলাদেশে হলে ইন্ডিয়াতে তো ওটা রিফাইন হয়, ইন্ডিয়া রিফাইন করে ওটা ইউরোপ কিনে নিয়ে যায়, ইউরোপ হচ্ছে ঘুরায় খায়, ডাইরেক্ট রাশিয়ার থেকে কিনে, রাশিয়া খারাপ, রাশিয়ার থেকে কিনে না, তার ইন্ডিয়ার থেকে রাশিয়ান জিনিস কিনে। তো আমরা হচ্ছে ওটা ইন্ডিয়ার থেকে আমরা নিয়ে আসতে পারি, এইভাবে করে আমাদের সমস্যার সমাধান করতে পারি। কিন্তু এখানে আরেকটা যে প্রশ্ন, এইবারের এই সংকট থেকে আমাদের যে শিক্ষাটা নিতে হবে, দেখেন বাংলাদেশ কিন্তু তেল বেশি রিজার্ভ করতে পারে না। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে মানে কম রিজার্ভার হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ মাত্র 60 দিনের তেল রিজার্ভ করে রাখতে পারে, যেখানে জাপান করতে পারে 1 বছর, যেখানে ভারত করতে পারে প্রায় 100 দিন, 74 দিন, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে সব দেশই বাংলাদেশের চেয়ে তার তেল রিজার্ভ করার ক্ষমতা বেশি, কিন্তু বাংলাদেশের তেল রিজার্ভ করার ক্ষমতাটা কম। এই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় ইনোভেটিভ আইডিয়া নেওয়া দরকার। তবে বাংলাদেশ একটা দাসখতে স্বাক্ষর দিয়ে আসছে এই ইন্টারিম সরকারের বদন্যতায়, সেই দাসখত অনুযায়ী কিন্তু বাংলাদেশ যেখান থেকে ইচ্ছে সেখান থেকে তেল কিনতে পারবে না, ঠিক আছে। তার কিন্তু তেল উল্টাপাল্টা মানে অন্য জায়গা থেকে কিনতে নিলে, আমেরিকান তেল যদি সে না কিনে, তাহলে কিন্তু আমেরিকা বাংলাদেশকে স্যাংশনও দিতে পারে। সেই স্বাক্ষরটা কিন্তু বাংলাদেশ করে বসে আছে। বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট এই নতুন সরকারের কাছে এক মহা বিপদ ফুলের মালার মতো দিয়ে আসছে আর কি গলার ভিতরে। ডাক্তার রাকিব হাসান, এই যে বিএনপি তার দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যেই জ্বালানি খাতে এই ক্ষেত্রটাতে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলো কিনা, এবং চ্যালেঞ্জ থেকে বের হওয়ার উত্তরণের পর। জি, আপনাকে আবার ধন্যবাদ। আমি রুবেল ভাই এবং তুষার ভাই দুজনের উত্তর দিব। আগে রুবেল ভাইটা দিয়ে শেষ করি। কমিউনিস্ট না তো অনেক সুন্দর সুন্দর তথ্য দিচ্ছে, আমি একটু প্র্যাকটিক্যালি কথা বলি। দেখুন, বাংলাদেশ কিন্তু 100% এলএনজি ডিপেন্ডেন্ট কান্ট্রি, এবং আমাদের এলএনজিটা কিন্তু শুধুমাত্র জ্বালানি ক্ষেত্রে না, আমাদের ইন্ডাস্ট্রি, শিল্প, কারখানা সব কিছুটার উপর নির্ভরশীল। এখন ইরানে যে যুদ্ধটা আসলো, এটা একেবারে অনাকাঙ্ক্ষিত। এটা মানে বিএনপির মানে দুর্ভাগ্যজনক রাশি 91, 1 এবং 26 প্রতিবারে আসলেই মিডল ইস্টে একটা যুদ্ধ লাগে, তেলের সংকট লাগে। তো এবারও লাগলো, এটা তার হাতে কিছু করার নাই। কিন্তু হচ্ছে কি, ধরেন আমরা, উনি বলছে যে করতে পারে, করলে ভালো, এক্সপার্ট ওপিনিয়নগুলো দিচ্ছে। আমি বুঝি বিএনপি অলরেডি করে গেছে, উনি একটু ব্যাকগ্রেডে চলে গেছে আর কি, হয়তো টাইম ফ্রেমের কারণে রুবেল ভাই একটু পিছিয়ে পড়ছে। আমি একটু বলি, ধরেন বিএনপি অলরেডি 1,25,000 টন ভারত রাশিয়ান তেল কেনার অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে, এবং এটার জন্য জাহাজ ভাড়াও লাগবে না। আপনাকে একটা তথ্য দিলাম। আরেকটা তথ্য হচ্ছে কি, বিএনপি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা সরাসরি পাইপলাইন, গ্যাস পাইপলাইন আছে, সেটাতে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 টন ডিজেল আসবে।
অলরেডি 5,000 টন ডিজেল চলে আসছে। আবার এর আগেও আপনার জাহাজ চলে আসছে। আর উনি যে তথ্য দিল, আমরা কিন্তু মানে এশিয়ান প্যাসিফিকের মধ্যে আমরা পিছনে, কিন্তু আমরা সাউথ এশিয়ার মধ্যে আমরা সেকেন্ড। আমাদের 30 থেকে 45 দিনের রিজার্ভার আছে। এটা 2013 সালে উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আওয়ামী লীগের আমলে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা এটা করতে পারিনি। কিন্তু এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ধরা হয় 90 দিন। তো আমরা যদি এটা করতে পারি তাহলে আমরা আগামীতে, কারণ এই সংকটগুলো আরও আসবে, যুদ্ধ কিন্তু থামলো, আবার নতুন করে যুদ্ধ তৈরি হবে, কারণ এই সংকটটা কিন্তু সহসা শেষ হবে না। সুতরাং সরকার নিশ্চয়ই সেই উদ্যোগটা নেবে, কারণ জ্বালানিতে যদি সংকট থাকে আগামীতে, কিন্তু আমাদের এপ্রিল মেতে গরমটা আসতেছে, এখন কিন্তু সামারটা আসেনি, তো সেক্ষেত্রে চাপটা কিন্তু বাড়বে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার রাইট ওয়ে আছে এবং সরকার সঠিক উদ্যোগগুলাই নিচ্ছে। আর সরকারকে একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে কি সরকার কিন্তু আপনার দাম কিন্তু বাড়ায়নি। দাম বাড়ালে একটা সংকট তৈরি হতো, কারণ তখন সিন্ডিকেটগুলো বাড়তো। আর আমাদের একটু চিকেন একটা প্যানিক একটা ডিসঅর্ডার কাজ করে, যে নতুন কোনো যখন একটা সংকট কাজ করে তখন চলে আসে। অনেকেই আমরা জামাত নেতা দেখলাম মাটির তলে কত হাজার মানে লিটার নাকি সে মজুত করে ফেলছে। তো এটা আসলে ধরেন আমাদের ব্যাংকিং সিস্টেমও তাই। ধরেন ব্যাংকিং সিস্টেমে যারা ব্যাংক বিজনেসটা কীভাবে চলে, ব্যাংক তো গ্রাহকের টাকা দিয়ে চলে, তো সে তার কিন্তু একটা আইডিয়া থাকে যে গ্রাহককে তো প্রতিদিন কীরকম টাকা দেওয়া লাগে। হঠাৎ করে যদি আপনি সবাই একদিন ব্যাংকের টাকা তুলে ফেলেন, তাহলে ব্যাংকে কলাপস করে ফেলবে। তো সুতরাং আমাদের জনগণেরও এই জিনিসটা বোঝা উচিত, এবং এটা জনগণের কাছে সঠিক মেসেজটা পৌঁছানোর দায়িত্ব সরকারের। কিন্তু সরকারের প্রেস উইং বা সরকারের মিডিয়া টিম এই কাজটা করতে পারতেছে না। আর একই সাথে জামাত এনসিপি তো আছে, তারা তো ব্যাশিং করার জন্য রেডি, আবার ওনাদের মতো কমিউনিজম নেতারাও আছে। আর একটু যোগ করতে চাই, ধরেন পে স্কেলের বিষয়টা, আর হচ্ছে ফ্যামিলি কার্ড বা যেটা বললো পে স্কেলের যে 40,000 কোটি টাকা থেকে যে ভর্তুকি দেওয়া হচ্ছে, পে স্কেলটা কিন্তু বিএনপি সরকার আমলে প্রস্তাবিত না, বিএনপি বলেও নাই। এটা অন্তর্বর্তীকালীন সরকার লাস্ট মোমেন্টে পরবর্তী সরকার যেন চাপে পড়ে, এই কারণে সে ওই মার্কিন চুক্তির মতো একটা কৌশলগত পর্যায়ে চালিয়ে গেল। কিন্তু বিএনপি সরকার ভালো কাজ করেছে, সে তো ধরেন একটা অলিগারকে সোসাইটির কাছে, আমলাতান্ত্রিক ব্যুরোক্রেসির কাছে না দিয়ে সে জনগণের কাছে দিল। এটা থেকে ধরেন কৃষকদেরকে ভর্তুকি দিল, জ্বালানি ভর্তুকি দিল। আর পে স্কেলের বিষয়টা ধরেন আমাদের পে স্কেলটা বাড়ানো উচিত, দর প্রতি যদি বাড়তেছে না। এক্ষেত্রে সবচেয়ে বেশি যে জরুরি জিনিসটা সেটা হচ্ছে কি, ধরেন 11তম গ্রেড থেকে 20তম গ্রেডটা হয়তো সরকার এই বিষয়ে নিশ্চয় উদ্যোগ নেবে, সামনের বাজেট হয়তো আমরা সেটার প্রতিফলন দেখতে পাবো। আর একটা জিনিস বললো ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের সারত হিসেবে যেটা বললো, দেখেন ফ্যামিলি কার্ড উনি বলছে যে নিজের দলের লোকরা পাবে, দুর্নীতি হবে, হবে সবে। এই কারণেই বিএনপি সরকার আগে থেকেই এখানে কোনো স্থানীয় সরকারকে ইনভলভ করেনি, তার দলীয় কাউকে ইনভলভ করেনি, সরাসরি ইউনোর মাধ্যমে এটাকে সরকারি চ্যানেলে এটাকে যুক্ত করা হয়েছে, যাতে এই ধরনের সমস্যাগুলো এড়ানো যায়। এটা খুব টাফ সাস্টেনেবল করাটা, কারণ সাস্টেনেবল করা জরুরি। আপনি একটা ওই এক্সিবিশন যেটা বললেন শুরুতে করলে হলো না, এটাকে সাস্টেনেবল করে যেতে হবে, মানে এটা তো একটা লং টার্ম প্রসেস, তাই না? তো সেই প্রসেসটার মধ্যে বিএনপি যেটা বলছে শুরু থেকে সে 4 কোটি পর্যন্ত পৌঁছাতে চায়। তো আমার মনে করি, আর উনি যে বলতে পলিসি ব্যাপার আছে কিনা, আমি আর কিছু করতে চাই। ধরুন আমাদের কিন্তু 1,16,000 কোটি টাকা প্রতি বাজেটে আমরা সামাজিক সুরক্ষা খাতে ইনক্লুডিং পেনশন সহ আমরা দিই। তো এক্ষেত্রে আমরা বিএনপির পলিসি ব্যাপারে, এটা আমি পলিসি ব্যাপারটা পড়ে দেখেছি, তো সেখানে তারা দেখিয়েছে যে অনেক ভাতাগুলো ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, এবং অনেক ভাতা ফেরত আসে, অনেক ভাতা সঠিকভাবে বন্টন হয় না। তো এই জিনিসটাকে একটা মিনিমাইজ করে, একটা মানে সারাংশ করে এই প্রসেসটাকে ফ্যামিলি কার্ডের মধ্যে দেওয়া হয়েছে, এবং যেখানে শুধু গ্রসারি আইটেম না, ক্যাশ টাকা দিচ্ছে, যেটা আমাদের অর্থনীতিটা ফ্লো তৈরি করে। তো এই কারণে আমি মনে করি যে এটা একটা যুগান্তকারী বিপ্লব, এবং এই বিপ্লবের প্রসেসটা কিন্তু অলরেডি সারা ফেলেছে আপনি যদি দেখেন। এই কারণে বিএনপি অতি দ্রুত সময় প্রথম প্রসেসে তার এটা ছিল পরিকল্পনা, এবং সেটা সে বাস্তবায়ন করেছে। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং আমরা মনে করি যে এর মাধ্যমে আমাদের দারিদ্র্য বিমোচন সহকারে আমাদের একটা বেটারমেন্ট সোসাইটি আমরা দিতে পারবো। জি স্যার, তো সেটা যে জ্বালানি খাতে সরকারের যত উদ্যোগ, ছোট করে না, এটা বিশেষ করে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে এটা তো একটা নতুন সংকট আমাদের দিকে আসছে, এবং আমরা দেখেছি যে ইরানের সাথেও সরকার একটা কূটনীতি করার চেষ্টা করছে। আমরা এই ক্ষেত্রে আশা করবো যে যেহেতু এটা একটা যদি জ্বালানি সংকটে পড়ে, তাহলে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ গভীর সংকটে পড়বে, এবং এটা খুবই চ্যালেঞ্জিং। হরমুজ প্রণালীর আমি একটু আগে দেখছিলাম যে বাংলাদেশের জাহাজ ও মিসাইল আতঙ্কের কারণে এটা পার হতে পারছে না। তো এই ক্ষেত্রে সফল কূটনীতি করলে, এবং যেটা রাকিব বলেছে এটা আমি এটার সাথে একমত, যে জ্বালানির দাম না বাড়িয়ে কিভাবে এটাকে সহজলভ্য করা যায়। আরেকটা হচ্ছে যে এই যে মজুত করতেছে যারা, হ্যাঁ, মানে অযথা হয়তো আতঙ্কিত হয়ে হোক কিংবা একটা ব্যবসায়িক উদ্দেশ্য হোক, এটার ক্ষেত্রে স্ট্রিক্ট মনিটরিং দরকার হবে, যে যাতে এটা যারা করবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, কারণ এটা আরও বড় ধরনের একটা আনরেস্ট তৈরি করতে পারে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে এই যে গরমটা বাড়ছে, তখন আপনার ইলেকট্রিসিটির যে চাপটা বাড়বে, তখন হচ্ছে এই পরিস্থিতিটা সামাল দেওয়াটা দরকার। এখন ধরেন সরকারের এটা নতুন একটা সরকারের জন্য অবশ্যই চ্যালেঞ্জ, তার মধ্যে এই যুদ্ধটা অনেক লম্বা হবে। আমি শুধু আশা করবো এটা, যে এখানে রাজনৈতিক বিরোধিতা প্রশ্ন না, আমাদেরকে তো শান্তিতে থাকতে হবে। তো সেক্ষেত্রে সরকারের সঠিক সিদ্ধান্ত বা সঠিক পদক্ষেপকে আমরা অবশ্যই সমর্থন করব। শুধু এটা ওই যে আওয়ামী লীগ যেটা করতো, যে ইউক্রেনকে বারবার কিন্তু ছুতা আকারে দেখিয়েছে যে ইউক্রেন যুদ্ধ, তখন সলিমুল্লাহ খান একবার মানে ইয়ে করে বললেনই যে মনে হচ্ছে যে ইউক্রেন যুদ্ধের সমস্ত খরচ বাংলাদেশ দিচ্ছে। তো আশা করবো যে সরকার ওই সকল সংকট, যেটা প্র্যাকটিক্যাল সংকটের প্র্যাকটিক্যাল সমাধান দেবে, কিন্তু ইরানকে ওই অজুহাত আকারে ব্যবহার করবে না। এটুকু সরকার করলে আমরা, যেটা সরকারের ভালো কাজ, সেটার পক্ষে অবশ্যই আমরা থাকবো, কারণ এটা তো নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের ক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে ইস্যুভিত্তিক
বিরোধিতা বা সমালোচনা, যেটা ভালো কাজ, যেটা দেশের পক্ষে মানুষের পক্ষে আসবে, সেটা অবশ্যই আমরা সমর্থন করবো। ফ্যামিলি কার্ড যদি বাংলাদেশের মানুষ উপকার পায়, অবশ্যই আমরা ফ্যামিলি কার্ডকে সমর্থন জানাবো। কিন্তু আদার্স যে বিষয়টা আমি তখন বলেছিলাম যে আপনি এক্সিস্টিং যে সোশ্যাল সেফটি নেটগুলো আছে সেগুলো আপনি রিভিউ করেছেন কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি এলাকা রাজনীতি করতে গিয়ে আমি দেখেছি যে এখানে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো নন পারফর্মিং, কিংবা এগুলো আসলে একই ব্যাংকিংয়ের মতো একীভূত করারও সুযোগ আছে। সেগুলো করলে আপনার সরকারের এই প্রোগ্রামই সফল হবে। ফলে আমার সমালোচনাটা আপনি ওখান থেকে দেখতে পারেন যে সরকারি প্রোগ্রামকে সফল করার জন্য আমি সমালোচনাটা করতেছি। জি, একটি বিষয়ে চারজনের মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করবো। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আমরা জানি যে এই নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দেয় এবং আমরা যে ফ্যাসিস্ট বলি, স্বৈর শাসক বলি, স্বৈরাচারের এই পুরো ব্যবস্থাটাই একটা অন্যতম দায় ছিল নির্বাচন ব্যবস্থাটাকে ভেঙে দেওয়া এবং এই যে গণতান্ত্রিক ট্রানজিশনের যে জায়গাটি নষ্ট করে দেওয়া, সেই জায়গায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় প্রকাশ হয়েছে। আপনি মনে করেন কিনা এই মধ্য দিয়ে আসলে আগামীতে আর কোনো ফ্যাসিস্ট তৈরির বা ফ্যাসিস্ট আবার নতুন করে আবির্ভাবের পথ পুরোপুরি বন্ধ হলো? ডেফিনেটলি বন্ধ হলো যখন একটি দলকে বা একজন নেতাকে তার নির্বাচনের জন্য জনগণের কাছে ভোট চাইতে যেতে হয়। শুধু এই সিস্টেমটা যদি কার্যকর রাখা যায় তাহলে প্রতি মুহূর্তে তার মাথায় এটা হ্যামার করবে যে আমি যে এই আচরণটা করছি, এই কথাটা বলছি, এই কাজটা করছি, এই ভূমিকাটা রাখছি, আমার তো শেষ বিচারে গিয়ে জনগণের কাছে যেতে হবে। এবং ক্ষমতায় থাকলে সবাই ক্ষমতা বলতেই ভালোবাসেন, যদিও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে বা কোনো পদে থাকলে তাদের অনেকেরই নানান রকমের ডেভিয়েশন হয়। যেই তিনি পদ থেকে গেলেন তিনি অনেক রকমের তদন্তের মুখোমুখি হতে পারেন, বিচারের মুখোমুখি হতে পারেন। সুতরাং তার নিজের স্বার্থেও জেতাটা দরকার। আর জিততে হলে জনগণের রায় লাগবে, জনগণের রায় পেতে হলে তাকে সংযত আচরণ করতে হবে। আবার ফলে এগুলা সবগুলা ইন্টারলিঙ্কড। সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য 16 বছর ধরে বিএনপি এবং জামায়াত ইসলাম শুধু আন্দোলন সংগ্রামই করে নাই, অনুনয় বিনয়ে আবেদনও করেছে, কান্নাকাটি করেছে। সুতরাং এখন সেই বিএনপির পক্ষে, সেই জামায়াতের পক্ষে আর তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে বলা সম্ভব না। তাহলে এটা বহাল থাকবে। বহাল থাকবে মানে 5 বছর পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, বিএনপিকে সেখানে ভোট চাইতে যেতে হবে, এই জামাত ইসলামকে সেখানে ভোট চাইতে যেতে হবে। ফলে ফ্যাসিবাদ হওয়ার যে ক্যারেক্টার তৈরি করার যে সময় এবং মানসিকতা, এটা অ্যালাউ করবে না এই টাইম ফ্রেমের জন্য। এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বই। সাজ্জাদুল হক রুবেল, আপনি কি তাই মনে করেন কিনা? অবশ্যই এটা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমাদের যদি 5 বছর পর পর রাজনীতিবিদরা জনগণের মুখোমুখি হয়, জনগণের কাঠগড়ায় দাঁড়ায়, তাহলে অবশ্যই তাদের মধ্যে জবাবদিহিতা এবং তাদের রাজনীতিটা প্রো পিপুলস হবে। কিন্তু এটাই একমাত্র বিষয় নয় আর কি, যে কেয়ারটেকার সরকারের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্যেও আমরা দেখি 3M আছে। হ্যাঁ, ম্যানিপুলেশন আছে, আছে মানি, ব্ল্যাক মানি, আছে মাসল। এই 3টি প্রয়োগ কিন্তু আমার দেশে যে যতগুলো কেয়ারটেকার অধীনে নির্বাচন হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে হয়েছে আর কি, প্রত্যেকটা ক্ষেত্রে এটা হয়েছে। ফলে নির্বাচনী ব্যবস্থাটারও একটি সংস্কার প্রয়োজন রয়েছে, যেটি এবার কিন্তু সম্ভব হয় নাই। আমরা আশা করব আগামীতে হওয়ার চেষ্টা করতে হবে। ডাক্তার রাকিব আল হাসান, যে নির্বাচনী ব্যবস্থাটারও আসলে সংস্কার দরকার, ছোট্ট করে। যে এটাই সবচেয়ে জরুরি বিষয়। ধরুন নির্বাচনী ব্যবস্থা যদি আপনি সংস্কার করেন, শান্ত অলরেডি সব কিছু বলে ফেলেছে, আমি একটু যোগ করি। ধরেন আপনার যদি নির্বাচনী ব্যবস্থা ঠিক থাকে, সাথে সাথে কিন্তু আমাদের অন্যান্য যে সাংবিধানিক জায়গাগুলো সেগুলো কিন্তু স্ট্রং হয়ে যায় অটোমেটিকলি। ধরেন আপনার দুদক, বিচার ব্যবস্থা, পুলিশিং ব্যবস্থা, কর ব্যবস্থা, এনআরবি, সব কিছু এভরিথিং। তো আপনার এই জার্নিটা যদি আমরা একটা জেনারেশন করতে পারি 20 থেকে 25 বছর, ধরুন হাসিনা তো 20 বছর ফ্যাসিজমের চাষ করছে, আমরা যদি 20 বছর যদি এই ডেমোক্রেসি চাষটা করতে পারি, তাহলে দেখুন অনেক মনস্তাত্ত্বিক জগতে যেমন চেঞ্জ আসবে, এই প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে যাবে। এই প্রতিষ্ঠানগুলো দাঁড়ালে তখন হচ্ছে আমরা এটা নিয়ে ফাইট করতে হবে না, তখন আমাদের ফাইট করতে হবে, তখন আমরা সব পলিসি বেস কথাবার্তা হবে। এখন আমরা মারা কাটা নিয়ে কথাবার্তা বলতেছি, এটা আসলে ওভারনাইট সলিউশন না, এটা একটা লং টার্ম প্রসেস। একই সাথে সরকারের এই দিকগুলো যেমন নজর দিবে, সরকার আরও ডিপ রুটে যেতে হবে, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, এগুলো তো কালচার করতে হবে। কালচার করলে তাহলে আমরা মনে করি যে আমরা একটা মানে সভ্য দেশে পৌঁছাতে পারবো আর কি। জি স্যার, তুষার, যে সভ্য দেশের জায়গায় পৌঁছানো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বাংলাদেশের রাষ্ট্রের আমি মনে করি যে অ্যাকিলি সিলটা হচ্ছে এই যে পাওয়ার ট্রানজিশন। 72 থেকে আজকে পর্যন্ত একই অভিজ্ঞতা, কোনো সরকার নিজ ইচ্ছায় ক্ষমতা ছাড়তে চায় না। একটা উদাহরণ হচ্ছে ওই 2001 সালে, সেখানেও কিন্তু নিজের পছন্দের তত্ত্বাবধায়ক সরকারের লোককে বসানো হয়েছিল, মানে শেখ হাসিনা বসিয়েছিলেন, কিন্তু তিনি ওই পারপাসটা সার্ভ করেন নাই। ফলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হয়েছে।
সেটা আবার ম্যানিপুলেশন আমরা দেখেছি অতীতে, বিএনপি এটা ইনিশিয়েট করেছে এবং বিএনপি আবার এটার জন্য মানে মূল্য দিয়েছে, যে এই যে চতুর্দশ সংশোধনী, বয়স বাড়ানো এবং এটার ফলে লগি বইটা 111 এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ, ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা জুলাই সনদে এই সমস্যাটা মানে সলভ করার একটা চেষ্টা করা হয়েছে, যে আপনি কেয়ারটেকার গভর্নমেন্টে ওই যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, এই কথাটা প্রশ্ন ফাঁসের মতো, যখন আপনি আগেই বলে দেন যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বাই ডিফল্ট ওখানে বসে পড়বে, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে, তখন কিন্তু ওই যে এইভাবে ক্যালকুলেশন করে অবসরের বয়স কত বাড়ালে আমার লোকটাকে, এবং এটা বিচার বিভাগকেও আপনার করে, আপনার পলিটিসাইজ করে, যে আমার নিজের লোককে আমি বিচার বিভাগে নিয়োগ দিই যেন তাকে আমি তত্ত্বাবধায়ক সরকার প্রধান পাই, ফলে একই সাথে নির্বাচন ব্যবস্থা এবং জুডিশিয়ারি দুটোই কিন্তু আপনার এখানে মানে হয়, মানে করাপ্ট হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। আমাদের দুইটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন, নির্বাচনটাও সুষ্ঠু হয় না এবং বিচার বিভাগের দলীয় আমরা দেখেছি তো গত আওয়ামী লীগ আমলে আমাদের অভিজ্ঞতা আছে, এখান থেকে শিক্ষা নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে এটাকে আর আলগা একটা সিস্টেম না, মানে মনে হয় যেন এটা সংবিধানের একটা অ্যাপেন্ডিক্স, সেরকম না, এটা সংবিধানের একেবারে আমাদের সাংবিধানিক ব্যবস্থার স্থায়ী একটা ফিচার হিসেবে যেন গেঁথে ফেলতে পারি, এবং সেখানে যেভাবে করা হয়েছে যে সবাই মিলে একটা বাছাই কমিটির মধ্য দিয়ে সর্বজন গ্রহণযোগ্য একজন লোককে বসানো, যে আলোচনাগুলো জুলাই সনদে হয়েছিল, সে পথে যদি বিএনপি যায় বা এটাকে যদি তারা ম্যানিপুলেট করার চেষ্টা না করে, তাহলে অবশ্যই আমাদের জন্য এটা অত্যন্ত ইতিবাচক এবং আমি বলবো প্রয়োজনীয় একটা ব্যাপার, মানে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এটার আমাদের কোনো বিকল্প নাই। জি, আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আছে এ পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।